আসসালামু আলাইকুম। সবাইকে বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আজকে বাংলাদেশ বিষয়াবলীর লেকচার 1 থেকে আলোচনা করব, অর্থাৎ আমাদের সাধারণ জ্ঞানের আহ, একেবারে কি বলবো প্রারম্ভিক শুরু। বাংলাদেশ বিষয়াবলী লেকচার 1 থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য এসেছি। কেমন আছেন আপনারা সবাই? একটু সবাই স্যার কমেন্ট আসসালামু করেন। আলাইকুম। এবং আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। সবার লাঞ্চ হয়েছে? জি স্যার। জি স্যার, হয়েছে। আপনার হয়েছে স্যার? জি আলহামদুলিল্লাহ, আমিও লাঞ্চ করে আসসালামু এসেছি আলাইকুম আপনাদের ওয়া সাথে। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জুবাইর ভাই, কি অবস্থা আপনার? সবাই আগে হাত জি তুলে স্যার, বলবেন না আসসালামু ভালো কেন? আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলাইকুম। হুম হ্যাঁ, হুম আসসালামু হুম হুম। আলাইকুম। যাই হোক, আজকে আমরা প্রথম ক্লাস সাধারণ জ্ঞানের। আমাকে তো চেনেন নাকি সবাই? হ্যাঁ, জি আসসালামু স্যার। আলাইকুম স্যার। নাকি জি চেনেন না? স্যার, খুব বেসিক ভালো ক্লাস মানে লাগছে, দেখা হয়েছিল, আপনার তাই না? ক্লাসগুলো খুব ভালো জি লাগে স্যার। তো আমার। চেষ্টা করব। আমার বাংলাদেশ বিষয়াবলীতে আপনাদের সাথে 7টা বা 8টা ক্লাস আছে। প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে বাংলাদেশ বিষয়গুলো যেন কোনো আর ব্যাঘাত না হয় সামনের দিনগুলোতে, এইগুলো একেবারে মেকআপ করে দেব। আর শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেড ইনশাআল্লাহ। না। হ্যাঁ, আন্তর্জাতিক বিষয়বলি কার? আপনারই তো মনে হয়। না, আন্তর্জাতিক বিষয়াবলী সাজ্জাদ স্যার নেবেন। তো আহ, আমি চেষ্টা করব বাংলাদেশ বিষয়াবলী থেকে আপনাদের যতটুকু কাভার করা যায়, অর্থাৎ আর যেন বাইরে কোনো পড়া না পড়তে হয়। এবং এটা শুধুমাত্র 11 থেকে 20 জন্যই না, সকল চাকরির জন্য যেন কাজে লাগে। এই এই হিসেবে চেষ্টা করব যাতে প্রত্যেকটা তথ্য আপনারা মুখস্থ রাখতে পারেন, প্রত্যেকটা তথ্য যেন আপনাদের নখদর্পে থাকে। এবং এর পাশাপাশি প্রত্যেকটা লেকচার থেকে আমার কমন একটা ব্যাপার আছে, আমি টেকনিকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, যাদের মনে থাকে না। হ্যাঁ, অনেকের অনেক সমস্যা থাকে। সো মনে রাখার জন্য টেকনিক ফলো করাবো কিছু, এই টেকনিকের মাধ্যমে যাতে মনে রাখতে পারেন। এতে করে আশা করি দুটো মার্কস করলে সাধারণ জ্ঞান নিয়ে সামনের দিনে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। সো আজকে আলহামদুলিল্লাহ স্যার। যেটা নিয়ে আলোচনা করব, আমাদের 4টা বিষয় বলি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। না, আমার ব্যাপার নিয়ে ব্যস্ত থাকি। আমি কেমন কে রাখলো না রাখলো এই তা তো না ঠিক আছে, তো আমি কথা, কখন করতে ছয়টা পারবো মিনিট করে দাও। না? আর তেমন স্যার বেলা এসে ঘুমাইলে তো বাংলাদেশ হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে আমরা 4টা টপিকস এখানে আজকে পড়বো। এটা কেন আসে না বোর্ড? একটু সময় দেন। জুম না তো হয় না, যায় না। ওকে। সো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে আমরা 4টা তথ্য আজকে পড়বো। এটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু এবং বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এই 4টা তথ্য থেকে চেষ্টা করব পরীক্ষায় আসার মতো যা কিছু আছে আপনাদের সবগুলো তথ্য কভার করার জন্য। প্রথমে যদি আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এখানে ঠিক বোর্ডটা মনে হয় একটু সমস্যা করতেছে, আমাকে একটু সময় দেন। হুম, ঠিক হচ্ছে না এটা, কোনো সমস্যা? হ্যাঁ, ওকে। তা এই ঠিক হইতে হইতে আমরা একটু জাস্ট আপনাদের সাথে এমনিতে যারা হাত তুলেছেন কোনো গুরুত্বপূর্ণ, না না, কোনো গুরুত্বপূর্ণ কথা আছে কিনা এটা আমরা শেষ করি, তারপরে আমরা মূলত লেকচারে যাই, তাহলে ভালো হবে। হ্যাঁ, তো বলেন, কারো কোনো কথা আছে কিনা? লেকচার শুরুর আগে যদি কোনো কথা থাকে আপনারা বলতে পারেন, কোনো কিছু জানার থাকতে পারে যা আপনারা জানতে পারেন, সমস্যা নেই। কারো কিছু জানার আছে বা কিছু বলার আছে কিনা? এটাতে হোয়াটসঅ্যাপ কে দিচ্ছে এটা দেখো তো, কে এটা? দাঁড়াও আমি দেখতেছি। এই, আচ্ছা আচ্ছা, ওটা আমাদের। হ্যাঁ, জুবায়ের ভাই বলেন, কিছু বলবেন? জুবায়ের আহমেদ, আনমিউট করেন। জি না স্যার, জি না স্যার, ধন্যবাদ স্যার। হ্যান্ড রাইজ করেছেন তাই আর কি বললাম। হ্যাঁ, তারপর হচ্ছে ইসমাইল হোসাইন, বিপুল চন্দ্র। হ্যাঁ, ইসমাইল এবং বিপুল চন্দ্র, আপনারা কিছু বলবেন? সালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কিছু কিছু জানার আছে? স্যার, জি স্যার। হ্যাঁ বলেন। স্যার, জুম অ্যাপে মানে কিছুক্ষণ আগে আমি ঢোকার ট্রাই করতেছিলাম, তো স্যার ঢুকাইতেছিল না, মানে পাসওয়ার্ড ভুল দেখাইতেছিল। এর কারণ কি স্যার? কারণ হচ্ছে আমরা এখান থেকে অন করি নাই তাই। ঠিক আছে, সহজ ও সমাধান। আচ্ছা। আমরা যতক্ষণ আপনাকে অ্যাক্সেস না দিচ্ছি ততক্ষণ আপনি তো ইন করতে পারবেন না। ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে, বিপুল বলেন, কিছু বলবেন? স্যার 20 গ্রেডের চাকরির জন্য কি স্যার এই 11 থেকে 20 গ্রেড সবগুলো সিলেবাসে পড়া লাগবে, না ওর জন্য কি আলাদা কোনো কিসের জন্য? সিলেবাস আছে?
20 গ্রেড 20। হ্যাঁ, অবশ্যই অবশ্যই 20 গ্রেডের জন্য সবই পড়তে হবে, কারণ এখনকার 20 গ্রেড অনেক বেশি কঠিন করে। হ্যাঁ, সো মিস করা যাবে না, ভালো করে পড়েন ভাই। পড়লে 20 গ্রেড কথা না তো। আপনি এত কম স্বপ্ন দেখেন কেন? একটু উপরের স্বপ্ন দেখেন না কেন? সমস্যা কোথায়? হ্যাঁ, একটু উপরে যাওয়ার স্বপ্ন দেখেন। মমতাজ বলেন, কিছু বলবেন মমতাজ বেগম? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আমার সালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে 11 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন নিচ্ছি, এই প্রিপারেশনের তো কমপক্ষে 6 মাস লাগবে। তো আমরা আমরা যারা চাকরি প্রত্যাশী, আমরা তো হচ্ছে সমাজ সেবাতে বা যুব উন্নয়নে অ্যাপ্লাই করেছি। তো ওগুলা তো 6 মাস এর কম সময়ের মধ্যে পরীক্ষা হয়ে যাবে হয়তো বা। যদি পরীক্ষা হয়ে যায় তখন আমাদের প্রিপারেশন তো কমপ্লিট হবে না স্যার। তো আমাদেরকে কি কিছু টপিক আপনি ইয়ে করে দিবেন, এত মানে আগে এত সিলেক্ট হাইপার করে হচ্ছেন কেন? আগে স্যার এটা আমাদের বলেন। তো এক্সট্রা ক্লাস দিছে, আপনাদের ক্লাস দিছে এক্সট্রা, ওইগুলো দেখলেই তো মনে হয় মোটামুটি পড়াশোনা হ্যাঁ, করা যায়। আপনাদের ওখানে তো ব্যাচ ভিত্তিক ক্লাস দেওয়া আছে, সেক্ষেত্রে তো ওগুলো করলেই আপনার কভার হয়ে যাচ্ছে। শোনেন, পড়াশোনার হ্যাঁ প্রথম হ্যাঁ প্রথম ব্যাপারটা হচ্ছে আপনাকে আগে প্রথমত হচ্ছে ধৈর্যশীল হতে হবে। আপনি ভাবতেছেন 6 মাসে শেষ হবে কিনা, সবগুলো আপনার কি মানে অনুমানের উপর হাইপোথিসিস করে বলতেছেন। আপনার তো হতে না পারে 6 মাস পরে চাকরির পরীক্ষাগুলো হবে, তাই না? সো স্যার আমাদের যখন এখানে কিন্তু সমাজ সেবার জন্য আলাদা ব্যাচ আছে, আমাদের এখানে স্বাস্থ্যকর্মীর জন্য আলাদা ব্যাচ আছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা এত বেশি ইফেক্ট ফেলবে না আপনার পড়াশোনা। যেগুলো দিয়েছি আমরা আপনার ওখানে, সেগুলো নিয়েই পড়াশোনা করেন আর এখানে ক্লাস করতে থাকেন। ঠিক স্যার আছে? আমার মনে হয় স্যার টাইম নিয়ে করলে একটু বেশি ভালো হয়, কারণ প্রাইমারি যখন প্রধান শিক্ষকের আমাদের স্যার 2 মাসে কোর্স কমপ্লিট করছিল, কিন্তু এত তাড়াতাড়ি কমপ্লিট করছে আমরা কোর্সই মানে সবগুলা শেষ করতে পারিনি, শেষ করতে পড়ার মতো পারেন? তেমন টাইম পাই নাই। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সমস্যা না, এই জন্য বলেছি যে একটু ও, সময় সব নিয়ে করলেই অনেক ভালো সবকিছু হয়। সময় নিয়ে করেন, এটা ভালো হবে। হ্যাঁ, এরপর আসেন জান্নাতুল ইসলাম লিমা। জান্নাতুল স্যার লিমা। আমার ওই যে অ্যাসাইনমেন্ট ক্লাসে স্যার বলছিল যে জব সলিউশন পড়ার জন্য যে 20 তারিখে আমাদের একটা অনলাইনে পরীক্ষা নিবে না, বিসিএস এর হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নের উপরে। আমার কাছে জব সলিউশনটা নাই, আমার কাছে yes, আছে হচ্ছে যে প্রশ্ন ব্যাংক, এই বিসিএস এর প্রশ্ন ব্যাংক 2025 সালের নভেম্বরে আমি কিনছি। এখন এইটা দিয়ে কি প্রিলির প্রশ্নগুলো পড়লে হবে? প্রিলির প্রশ্ন জব সলিউশন থেকে? না, হুম। বিশেষ প্রশ্ন ব্যাংক স্যার, এইটা আমার কাছে জব সলিউশন স্যার নাই, কিন্তু এটা আছে। এটা আচ্ছা, তো বিসিএস সমস্যা এর নেই, প্রশ্ন কোনো সমস্যা থেকেই নেই, তো হয়ে ছিল। যাবে। এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা আচ্ছা আপনার ঠিক আছে স্যার, এইটুকুই, আর স্যার কিছু আপনি না। সাপ্তাহিক আপডেট গুলো অনেক ভালো। তাই দেখেন ওগুলো? জি স্যার আমি দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। ওটা থেকেও দেখলে আপনারা সাম্প্রতিক তথ্যগুলো ভালো পারবেন। হ্যাঁ, সবাইকে স্যার বলি, সব সবার উদ্দেশ্যে বলা স্যার আর কি। জব প্রিপারেশনের মধ্যে স্যার আমি সাম্প্রতিকে যাই ধরা খেয়ে যাই। প্রত্যেকবারে ধরা খান? স্যার আমি 4টা পরীক্ষা দিছি, এর মধ্যে 2টাতে টিকছি, বাইবারে যায় হয় নাই। আচ্ছা আচ্ছা, এখান থেকে তো পুরোটা কেটে ফেলছো ওইখানে। ওকে, থ্যাংক ইউ। একটু জাস্ট সময় নিচ্ছি পিপিটিটার জন্য, একটু সময় দেন, পিপিটিটা একটু রেডি হয়ে নেক। আর কারো কিছু বলার আছে কিনা দেখি, একটু শুনি। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, সবাইকে আনমিউট করে দাও, সবাই কথা বলুক। এক এক করে কথা বলেন, আমি যাদেরকে নাম বলবো তারা কথা বলবেন। জান্নাতুল নাইম বলেন, লিমা। স্যার ভিডিও আসতেছে না কেন? আরে আমি তো নাই, আমি নাই জন্য ভিডিও আসতেছে না। মানে এখানে ভিডিও অফ করে আলোচনা করতেছি, তাই আর কি। হ্যাঁ, বলেন, এই ভিডিও নাই জন্য কি খুব হাইপার হচ্ছেন নাকি? আচ্ছা, এরপরে কে আছে? আরেকজন দেখতে পাচ্ছি। বলেন, কার কি স্যার আমি বলার আছি। আছে? আজকে পরের সুযোগটা আগে দিচ্ছি আমাদের লেকচার শুরু করার জন্য, ঠিক আছে? স্যার হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার ওয়ালাইকুম এই যে সালাম। আমাদের ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোর কি পরীক্ষা হবে না পার ক্লাস শেষে এরকম? হ্যাঁ, প্রত্যেকটায় তো আপনাদের পরে আগের দিনের যে মানে রেকর্ডে কাজ নিয়ে করছে। রেকর্ডিং এ শুনতে যখন পাচ্ছেন তো? আপনি যাবেন তখনই আপনার একটা মডেল টেস্ট থাকবে ওখানে। আজকের পর থেকে শুরু হবে এটা, বুঝেছেন তো? প্রত্যেকটা পরীক্ষা, আজকের পর প্রত্যেকটা ক্লাসের আগে এরকম একটা থাকবে অ্যাসাইনমেন্ট টেস্টের মতো একটা আলাদা ক্লাস থাকবে প্রত্যেকটাতে। হ্যাঁ, আলাদা স্যার করে একটা পরীক্ষা থাকবে 10 নম্বরের। পড়াশোনায় তো হচ্ছে না, করি ফার্মাসিউটিক্যালের চাকরি, খুব কষ্ট হয়ে যাচ্ছে। ভাই কি করবেন, সবাইকে বাস্তবতা মেনে নিয়ে সামনে আগাইতে হয়, তাই না? সো বাস্তবতা মেনে নিয়ে আগান। আপনি মনে করেন না যে আপনি একা এটার জন্য লড়াই করতেছেন,
সবাই জীবন যুদ্ধে সবার কোনো না কোনো লড়াই আছে। এখন আপনি যেটা ভাবতেছেন আমার হচ্ছে না, এরকম দেখেন 70% স্টুডেন্টেরই হয়তো রুজি করে তারপরে পড়াশোনা করতে হচ্ছে। হ্যাঁ, খুবই কম আছে, খুবই কম স্টুডেন্ট আছে যারা মূলত বাবা মার ঘরে থেকে টাকা পয়সা নিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, সো এটাতে আপসেট হওয়ার কোনো কারণ নেই, আপসেট হওয়ার দরকার নেই। ওকে, স্যার আমার দুইটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ একজন করে বলেন। স্যার আমরা হচ্ছে এই আমাদের এখন পর্যন্ত 3টা ক্লাস সম্পূর্ণ হয়েছিল স্যার। তো এই 3টা ক্লাস নিয়ে আমরা যখন লেকচার শিটে প্র্যাকটিস করতে বসি তখন কিছু কিছু বিষয়ে কনফিউশন দেখা দেয় বা প্রবলেম ক্রিয়েট হয়। তো স্যার এই কনফিউশন গুলা প্রবলেম গুলা সলভ করার জন্য আমাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হবে কিনা বা হ্যাঁ দিলে হবে তো, আসলে সেটা আপনাদের কিভাবে? কেয়ার লাইফ হবে এবং কেয়ার লাইফে আপনাদের যে সমস্যাগুলো আছে আপনাদের জন্য আমরা তো আলাদা করে মেন্টর হিসেবে মেন্টর রেখেছি অনেককে, যারা আপনাদের সমস্যাগুলো সমাধান করে। সেখানে সার্ভিসের সাথে যোগাযোগ করেন, দেখবেন আপনাদের মেন্টরের নাম্বার দিয়ে দেবে, ওখানে আপনার হোয়াটসঅ্যাপে আপনাদের সকল সমস্যাগুলো বলবেন তাদেরকে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু স্যার আমি যখন নক দিছিলাম তখন আমাকে হোয়াটসঅ্যাপে কোনো লিংকের কথা বললো। আমি ওই চ্যানেলে গিয়ে একটা লিংক খুঁজলাম, আমি কোনো লিংক খুঁজে পাইলাম না। সেটা যদি স্যার একটু দেখাই দিতেন আমাদেরকে। এটা ভাই প্লিজ, এই বিষয়টা আমি নিজে জানি না, আমাদের টিচারদেরকে এই বিষয়ে কোনোভাবে অবগত করা হয় না। স্যার হ্যাঁ, ডেলিভারি সার্ভিস নিয়ে স্যার একটা সমস্যা আছে স্যার। ওদেরকে যদি স্যার বলি এটা আর প্রবলেম, ওরা অন্য একটা নাম্বার দেয়, বলে ওই নাম্বারে যোগাযোগ করতে, আবার ওই নাম্বারে দিলে ওরা নক করলে আবার 2-3 দিন পর ওরা এসএমএস টা সেন্ড করে। আপনারা ফোন দেন কোথায়, বিদ্যাবাড়ি সার্ভিসে নাকি অ্যাডমিশনে? স্যার সার্ভিসেই। মনে হয় না, সার্ভিসে ফোন দিলে আপনাকে কখনো অন্য নাম্বারে দেবেন। আপনারা বিদ্যাবাড়ির ইয়েতে ফোন করেন, সেটা হচ্ছে অ্যাডমিশনে ফোন করেন, যেখানে ভর্তি হয়েছেন সেখানে ফোন করেন। তো তারা স্যার আমি যে কয়বার ফোন করছি আমি সবার কাছ থেকে সার্ভিস পাইছি। ঠিক আছে, সবার স্যার ক্ষেত্রে সমান সার্ভিস হয় দেয় না। না যে তা না, সার্ভিস দেয়। তবে স্যার আপনি একটু এই বিষয়টা একটু একটু যদি ঠিক আছে ওনাদেরকে ভাই, অবগত ওকে ওকে, করতেন। থ্যাংক ইউ সো মাচ। স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন স্যার। বলেন। স্যার আমার কাছে ওই যে অগ্রদূত বাংলা 2023-এর এডিশন আছে, এটা দিয়ে কি চলবে নাকি নতুন এডিশন কিনতে হবে? কেন কিনবেন আপনি? এনাফ, ঠিক আছে, থ্যাংক নতুন ইউ স্যার, এডিশনে থ্যাংক ইউ কোনো স্যার। তথ্য নাই, নতুন প্রশ্নগুলো যোগ করা ছাড়া কিচ্ছু নাই। সো ওটা নিয়ে পড়া, আপনার বেসিক পড়াগুলো ঠিক থাকলেই হলো, আর কোনো চিন্তার কারণ নাই। ওকে, থ্যাংক ইউ। আজকে পড়ায় আসি তাহলে আমরা এখন, সবার সাথে কথা বলা শেষ। আমি শেষের দিকে যদি সময় পাই আপনাদের একটু সুযোগ দেবো কথা বলার, আপাতত এখন এখানে আমরা ইস্তফা দিচ্ছি। সো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব, বাংলাদেশের 4টা বিষয় বলি: বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি, বাংলাদেশের ভূপ্রকৃতি, আবহাওয়া এবং জলবায়ু, এবং বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। প্রথমে আমরা আসি, এবং নদ নদীর লেকচারটা আমরা দ্বিতীয় লেকচারে পড়বো। বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতির মধ্যে আমি প্রথমে আপনাদেরকে একটা ম্যাপ দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে, হয়তোবা দেখতেছেন সবাই, যে বাংলাদেশ ঠিক কোথায় বিলং করে, তাই না? বাংলাদেশ আমাদের যদি বলি, আপনাদের যদি আমাদের এখানে স্বাভাবিক ম্যাপের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা বাংলাদেশ এশিয়া মহাদেশের কোথায় বিলং করতেছি বলেন তো? দক্ষিণে। এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থান করার কারণে আমাদেরকে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ বলা হয়, রাইট? অর্থাৎ এশিয়া মহাদেশের দক্ষিণে আমরা যেহেতু বিলং করি, এই জন্য দক্ষিণ এশিয়ার দেশ বলা হয়ে থাকে। আমাদের এই পাশে পুরোটাই হচ্ছে ইন্ডিয়া, এবং এই পাশেও দেখতে পাচ্ছেন 7 সিস্টার্সের পুরোটাই আমাদের এখানে আছে। এই যে ছোট একটা যে একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট রাস্তাটাকে বলা হয়ে থাকে চিকেন নেক। কি বলে? চিকেন নেক। এই চিকেন নেক মূলত ভারতেই, এখানে প্রায় 18 থেকে 22 কিলোমিটারের মতো একটা রাস্তা। এই চিকেন নেক দিয়ে ভারত কি করে, এই পাশ থেকে পুরো 7 সিস্টার্সকে তারা শাসন করে। সো বাংলাদেশের 3 পাশেই মূলত ভারত বিলং করতেছে। এই পাশ উত্তর দক্ষিণ থেকে শুরু করে, শুধুমাত্র দক্ষিণ পাশটা আমাদের বঙ্গোপসাগর, আর বাকি 3 পাশে ভারতের কি আছে, সরব উপস্থিতি আছে। এবং এক পাশের অল্প একটু জায়গা, যে 3টা জেলা বা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার, এই 3টা জেলায় মূলত মিয়ানমারের সাথে রিলেটেড। সুতরাং এই জন্য আমরা বাংলাদেশের সাথে দুটো দেশের সীমান্ত, ভারত এবং মিয়ানমার। আর এই ভৌগোলিকভাবে আমরা যদি দেখি, বাংলাদেশ কোথায় বিলং করে? এশিয়া মহাদেশের দক্ষিণে বিলং করে। আর এরপরে আর বাকি তথ্যগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে এখান থেকে শেখানোর চেষ্টা করবো। জাস্ট ম্যাপ দিয়ে একটুখানি দেখালাম যে এটাই হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর তুলনায় বাংলাদেশ অতি ছোট একটা ক্ষুদ্র রাষ্ট্র, যার আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। ভারতের চেয়ে প্রায় 30 গুণ ছোট। ঠিক আছে, আমরা এতটুকু একটা টিনি কান্ট্রি বলা যায়। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, যখন আমাদের বেঙ্গল প্রদেশ ছিল, ঠিক আছে, এই বেঙ্গল প্রদেশের সময় কিন্তু বাংলাদেশের আয়তন এই যে এরকম ছিল। ঠিক আছে, অর্থাৎ আমরা এতদূর পুরোটাই বাংলা ছিলাম।
সো যখন বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গ হওয়ার ফলে দুই বাংলাকে ভেঙে দেওয়ার ফলে বাংলাদেশ ছোট্ট হয়ে গেল, আর তখন থেকে আমরা ফিরতে পারি নাই। বঙ্গভঙ্গ রদ হয়েছে, বাট আমাদের এই যে আমাদের কাছ থেকে যে আলাদা করে নেওয়া হলো জায়গাটা, এটা কখনো আমরা ফিরতে পারি নাই। যদি এই বাংলায় শুধু আমাদের থাকতো, তাহলে আজকে আমাদের এত ভারত ভয় দেখাতে পারতো না। আপনারা হয়তো মানে জানেন না, এই যে এখান থেকে এতটুকু আমাদের ছিল, হ্যাঁ, এতটুকু ছিল, অর্থাৎ আমরা ডিরেক্ট ভুটান হয়ে চীনের সাথে যোগাযোগ করতে পারতাম তখন বাংলার। বাট এখন এই চিকেন নেক তারা দখল করার কারণে, নিয়ে নেওয়ার কারণে আমাদেরকে একবারে শেষ করে দিয়েছে। আমরা এখন ওদের হাতে কি হয়ে গেছে, হাতের খেলার পুতুল হয়ে গেছে। যদি বঙ্গভঙ্গটা না হতো 1905 সালে, তাহলে আমাদের যে বঙ্গ, এটা নিয়ে আমরা হয়তো এখন থাকতে পারতাম। সো এটা নিয়ে পরে অন্য কোনো লেকচারে আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশকে কেন ভাগ করা হলো, বাংলাদেশ কেনই বা এদের ওখানে পা দিল, এবং বাংলাদেশকে নিয়ে ভারতের কি কি দুর্বিসন্ধি ছিল, কেনই বা বাংলাদেশের এখন ভারত শত্রু, এগুলো আপনাদের জানা উচিত আমি মনে করি। বাংলাদেশ ভারতের শত্রু হওয়ার মূল কারণটাই হচ্ছে ভারতের কথা মতো আমরা চলি নাই, এখন পর্যন্ত চলছি না, এবং ভারতের একটা বিশাল দুর্বিসন্ধি ছিল আমাদেরকে নিয়ে। সো যদি কখনো সময় পাই, সেটা সম্পর্কে আপনারা আমাকে একটু মনে করিয়ে দিন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আসেন, এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। এই যে 20 ডিগ্রি 34 অক্ষরেখা থেকে শুরু করে উত্তর অক্ষরেখা থেকে 26 38, এটা সাধারণত 11 থেকে 20তম গ্রেডের চাকরিতে আপনাদের এতটা আসে না। যেটা আসে, এই যে পূর্ব দ্রাঘিমাটা সবচেয়ে আসে। অর্থাৎ আমরা সবাই জানি গ্রিনিচ মানমন্দিরের নাম সবাই শুনেছি না? গ্রিনিচ মানমন্দিরের নাম কিন্তু আমরা শুনেছিলাম। এই গ্রিনিচ মানমন্দির থেকে ইংল্যান্ডের যেখানে, এইখান থেকে আমরা কোথায় বিলং করি? পূর্ব দ্রাঘিমার 88 থেকে 92 পর্যন্ত বিলং করি। এখানে যদিও আমি ছবি দিয়েও বোঝানো যেত, একটু জাস্ট আপনাদের বুঝাই, তাহলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি আমরা পৃথিবীর মানচিত্রটাকে আমরা ডিম্বাকৃতির আকারে সাজাই, তাহলে দেখেন মানচিত্রকে কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টা প্রান্তে কিন্তু কি আছে, ভাগ আছে না? উত্তর দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে পূর্ব। এই 4 প্রান্তের ক্ষেত্রে দেখেন দ্রাঘিমা এবং অক্ষাংশ একটু বোঝাচ্ছি আর কি আপনাদের, জাস্ট এটা ভূগোলের ক্লাস নিচ্ছি এক প্রকারের, মনে করেন। এভাবে দেখবেন যে এরকম করে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু দাগ আছে পৃথিবীর মানচিত্রে। হ্যাঁ, মানচিত্রে আপনারা দেখলে বুঝবেন, এই দাগগুলো দেখবেন এরকম করে দেওয়া আছে। হ্যাঁ, শুক্র একবারে মিহি দাগ। এই যে উপর থেকে নিচে যে দাগটা আমরা দেখতে পাচ্ছি, উপর থেকে নিচের যে দাগটা, এই উপর থেকে নিচের দাগটাকে বলা হয় দ্রাঘিমাংশ। কি বলে? দ্রাঘিমাংশ। আর আরেকটা দাগ দেখবেন নিচ থেকে উপর দিকে বেয়ার করেছে, বা নিচ থেকে উপর দিকে চলে গেছে, এটাও সূক্ষ্ম দাগ, এরকম আর কি। হ্যাঁ, সো এই যেটা হালানো বা শোয়ানো যে মূলত ইয়েটা গেছে, দাগটা বা রেখাটা গেছে, এই রেখাকে বলা হয়ে থাকে অক্ষাংশ। কি বলে? অক্ষাংশ। সো দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ হচ্ছে উপর থেকে নিচে যেটা আসবে সেটা হচ্ছে দ্রাঘিমাংশ, আর নিচ থেকে উপরে নিচে নিচে যেটা শোয়ানো থাকবে সেটাকে বলা হয় অক্ষাংশ। এই দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের ক্ষেত্রে আমাদের এখানে বলা আছে যে ইংল্যান্ড থেকে আমরা 88 থেকে 92 দ্রাঘিমাংশে পূর্ব দ্রাঘিমায় বিলং করি। একটা জিনিস মনে রাখবেন, সময় বাড়বে যত বেশি পূর্বের দিকে আসবেন, কি হবে? সময় বাড়বে। পূর্ব দিকে কি হয়? সময়ের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে যত বেশি পূর্বে আসবেন, পূর্বে আসলে কি হয়? সময় যোগ হয়। আর পশ্চিমে গেলে কি হয়? সময় বিয়োগ হয়। পশ্চিম গেলে সময় কি হবে? বিয়োগ হবে। সো এখানে মনে করেন যে আমাদের গ্রিনিচ মান মন্দির, হ্যাঁ, এখানে মনে করেন ইংল্যান্ডের গ্রিনিচ মান মন্দির, এখান থেকে সোজা পূর্ব দ্রাঘিমায় আমরা কত, 88 থেকে 92 পূর্ব দ্রাঘিমায় আমাদের এটা বাংলাদেশ। এটা কি? বাংলাদেশে আমরা বিলং করি। যেহেতু 88 থেকে 92 বলা হয়েছে এখানে, আর যেহেতু যত বেশি পূর্বে আসবে তত বেশি সময় বাড়বে, তাই না? আপনাদের অনেকের এটা নলেজে নাই, আপনারা টাইম পড়ার সময় দেখেন +6 ঘন্টা লেখা থাকে না? +6 ঘন্টা লেখা থাকে। কেন থাকে এটা অনেকে জানেন না হয়তো, এজন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এখান থেকে যেহেতু 88 থেকে 92 কথা বলা আছে, 88 এবং 92 মাঝামাঝি যে সংখ্যাটা সেটা হচ্ছে কত? 90, তাই না? 90। আর আমরা সবাই জানি 1 দ্রাঘিমা সমান সমান কত মিনিট বলেন তো? 1 দ্রাঘিমা সমান সমান হচ্ছে 4 মিনিট। কত মিনিট? 4 মিনিট। যেহেতু 88 এবং 92 এই পূর্ব দ্রাঘিমা আমরা বিলং করি, আর পূর্ব মানে হচ্ছে প্লাস হওয়ার সময়, সো 1 দ্রাঘিমা সমান সমান যদি 4 মিনিট হয়, তাহলে এই যে 92 এবং 88 মাঝখানে দ্রাঘিমা সমান সমান হচ্ছে 90 দ্রাঘিমা। এই 90 দ্রাঘিমাকে কি করা হয়? 4 দিয়ে গুণ করলে হয় 360 মিনিট। এই 360 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে হয় 6 ঘন্টা।
যেহেতু প্লাস 6 ঘন্টা আমাদের লেখা হয়, যেহেতু পূর্বের দিকে আমরা বিলং করি, এজন্য আমাদের সময়ের সাথে কি করা হয়, প্লাস 6 লেখা হয়। অর্থাৎ যদি এই ইংল্যান্ডে সকাল 12টা মানে সকাল 6টা থাকে, তাহলে বাংলাদেশে হবে কি দুপুর 12টা, কারণ কত, প্লাস 6 ঘন্টা। এই যে ইংল্যান্ডের সাথে আমাদের এই জন্য 6 ঘন্টা সময়ের ব্যবধান আমরা দেখতে পাই। এটা আবার যত বেশি পশ্চিমে যাবে তত বেশি কি হবে, মাইনাস হবে। এই জন্য এই যে ইংল্যান্ড থেকে আবার আমরা যদি কানাডায় যাই, হ্যাঁ, কানাডায় গেলে কি হচ্ছে, সময় কিন্তু মাইনাস হচ্ছে কত, 6 ঘন্টা। এখানে প্লাস 6 ঘন্টা হচ্ছে, এখানে মাইনাস 6 ঘন্টা হচ্ছে। তার মানে সময় শূন্য রেখা অবস্থান করে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে শুক্রবার 12টায় বের হন, এই যে এখানে 12 ঘন্টার যে ব্যবধান, দুইটা সময় খেয়ে ফেলে আপনি কানাডায় গিয়ে বসবেন পরের দিন শুক্রবার 12টায়। অর্থাৎ বাংলাদেশে শুক্রবার নিয়ে যাবেন, কানাডায় গিয়ে 12 ঘন্টা জার্নি করে দেখবেন কানাডায় গিয়ে শুক্রবার। কেন, এই মাঝখানে 12 ঘন্টা নাই হয়ে যায়, মাইনাস এবং প্লাসে 0 ঘন্টা হয়। এজন্য একদিন ওখানে কি হয়, আমাদের পরে ওখানে গিয়ে একদিন হয়। অর্থাৎ আমাদের এখানে আজকে শুক্রবার হলে আগামীকাল শুক্রবার হবে কোথায়, কানাডায়। কারণ এই 12 ঘন্টার সময়টা এখানে শূন্য রেখায় খেয়ে ফেলে। এটা ইন্টারেস্টিং একটা পার্ট, তাই না? অর্থাৎ আমি অফিস করব, একদিন আগে আমি বের হলে ওখানে গিয়ে দেখবো যে বৃহস্পতিবার, আমি শুক্রবার বের হলে ওখানে গিয়ে দেখবো শুক্রবারে আমি পৌঁছে গেছি। তারিখের ক্ষেত্রে ওই জন্য একদিনের হেরফের হয়ে থাকে। ক্লিয়ার সবাই? তো কেন এই যে 88 থেকে 92 দ্রাঘিমা পূর্বে থাকলে কেনই বা 6 ঘন্টা হলে, এই 6 ঘন্টার ব্যাপারটা আপনাদের জাস্ট একটু বুঝাইলাম, আর কিচ্ছু না। এটা জাস্ট ভূগোলের পার্ট, তারপরও বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে একটু মাথায় নলেজ দিলাম যাতে আপনারা বোঝেন আর কি। সবাই বুঝেছেন? এটা সমস্যা আছে কারো? আশা করি আজকের পর থেকে আর এই দ্রাঘিমা রক্ষাংশ নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আমরা লেকচারে চলে আসি। তাহলে আমাদের ওখানে যেটা বলেছে যে আমরা পূর্ব দ্রাঘিমায় বিলং করি, 88 থেকে 92, এটা পরীক্ষা আসে, এটা একটু পড়ে ফেলবেন। তারপরে আসে আরেকটা প্রশ্ন, বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা বলেন তো? কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ক্যামেরা জুম কমাবো কেন, সমস্যা কি আপনার? এত যে সমস্যা বের করেন আপনারা, 2-4 জন আছেন মনে হয় এখানে ক্লাস করার জন্য আসেন না, সবগুলো সমস্যা ধরার জন্য আসেন। মনোযোগ দেন, কিছুই লাগবে না, ঠিক আছে? সো কর্কট ক্রান্তি রেখা এখানে কি করেছে, বাংলাদেশের মাঝখান দিয়ে অতিক্রম করেছে, এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বলা হয়ে থাকে। তারপর আমরা আসি বাংলাদেশের 4 প্রান্ত, সবার একেবারে কমন একটা ব্যাপার। এই ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশের 4 প্রান্তের সবচেয়ে বেশি প্রশ্ন কমন আসে, এবং এই 4 প্রান্ত যদি মুখস্থ থাকে একটা প্রশ্ন কমন পাবেন যে কোনো লেকচারের ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা আসে। এটা প্রাইমারি থেকে শুরু করে এনটিআরসি এবং 11 থেকে 20তম গ্রেডের অনেকগুলো চাকরিতে এখান থেকে কি আসে, কমন আসে। কোনটা? বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমরা যদি স্বাভাবিকভাবে বলি, বাংলাদেশের উত্তরে কি কি বিলং করে? উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়, জেলার নাম পঞ্চগড়, থানা তেঁতুলিয়া বা ইউনিয়ন বাংলাবান্ধা এবং স্থানের নাম হচ্ছে জাগিরজোত। দক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার, থানা হচ্ছে টেকনাফ, ইউনিয়ন সেন্ট মার্টিন এবং স্থানের নাম হচ্ছে সেরাদ্বীপ। পশ্চিমের জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ, থানা হচ্ছে শিবগঞ্জ, ইউনিয়ন বা স্থান হচ্ছে মনাকষা। এবং পূর্বের জেলা বান্দরবান, থানা থানচি, ইউনিয়ন হচ্ছে আখাইনঠং। এটা কিন্তু আমরা কি করি, সারাক্ষণ জপি, উত্তরে এটা 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 পড়ে থাকি, কিন্তু পরক্ষণে আবার ভুলে যাই। সো এই ভুলটা যেন আর না হয়, ভুলের জন্য আপনারা সবাই খাতা কলম রাখেন। সবাইকে আমি এই 4 প্রান্ত সুন্দর করে টেকনিক দেব, আজকের পর থেকে যেন এটার ভুলে না যান, সবাই মুখস্থ করে ফেলবেন। এই জীবনে আর ভোলাভুলির কোনো কি থাকবে না, উপায় থাকবে না। সো আমরা বাংলাদেশের 4 প্রান্তকে সুন্দর করে টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, 4 প্রান্তের মধ্যে প্রথমে আসি উত্তর প্রান্ত। যারা আমার এর আগে ক্লাস করেছেন তারা হয়তো অনেকে এটা জানেন, যারা করেননি তারা নতুন করে শিখে নেন। সেটা হচ্ছে উত্তর প্রান্ত, দেখেন ছোট্ট করে মনে রাখা যায়, সেটা হচ্ছে পঞ্চ তেঁতুলে বাংলা জয়, তাই না? পঞ্চ তেঁতুলে বাংলা জয়, এটা দিয়ে বাংলাদেশের উত্তরের 4টা প্রান্তকে সুন্দর করে আমরা মনে রাখবো। দেখেন পঞ্চ তেঁতুলে বাংলা জয় দিয়ে কিভাবে মনে রাখা যায়। পঞ্চ বলতে কি? পঞ্চ বলতে পঞ্চগড়, বাংলাদেশের সর্বোত্তরের জেলা। তেঁতুলে বলতে কি বোঝানো হচ্ছে? তেঁতুলিয়া, তেঁতুলিয়া বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা বা থানা। বাংলা বলতে কি বোঝানো হচ্ছে? বাংলা বান্ধা। কি বোঝানো হয়? বাংলা বান্ধা।
বাংলাদেশের সর্বোত্তরের ইউনিয়ন পরিষদ। এখন কিন্তু প্রচুর পরিমাণে এগুলো পরীক্ষায় দেয়, 11 থেকে 20। জয় বলতে কি বোঝানো হয়? জয় বলতে জায়গির জোট। কি বোঝানো হচ্ছে? জায়গির জোট। জায়গির জোট হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম। তাহলে দেখেন, পঞ্চ তেঁতুলে বাংলা জয়, এটা দিয়ে বাংলাদেশের উত্তর প্রান্ত শেষ। অর্থাৎ এটা যদি একবার কেউ মুখস্থ করেন তাহলে কখনোই আর ভুলে যাবেন না। শুধু একবার মুখস্থ করে ফেলবেন পঞ্চ তেঁতুলে বাংলা জয়, অথবা ছোট্ট একটা ডায়েরির পাতা অথবা খাতা অথবা একটা প্যাডে লিখে যার সামনে রাখবেন। 2-3 দিন দেখবেন চোখের সামনে থাকলে এটা এমনভাবে মুখস্থ হবে, যখনই যেভাবে আসুক শুধুমাত্র মাথা একটু ঘামাবেন, হয়ে যাবে। আমি এরকম করে আপনাদের ভৌগোলিক অবস্থান, নদ নদী, সংবিধান, তারপর হচ্ছে তোমার জনপদ থেকে শুরু করে যা কিছু আছে সবগুলো টেকনিক দেব। এতে করে যেটা উপকার হবে, অনেকের এগুলো মনে থাকবে না, মনে থাকে না, তাদের জন্য মনে থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে সারা জীবনের জন্য। এটা আর ভুলবেন না আপনি। কি টেকনিক দেবো? টেকনিক দিলে কি ভালো হবে বলেন? আপনার আবার অনেকের পছন্দ থাকতে পারে, নাও থাকতে পারে। টেকনিক থাকবে, ম্যাপ থাকবে, পড়া থাকবে। কোন পাশে যাবেন, সব পাশ দিয়ে এক পাশ না এক পাশ আপনার মনে থাকতেই হবে। হ্যাঁ, শুধুমাত্র কি বলবো, মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। জিকে অনেকের জন্য কঠিন মনে হয়, এর পরে থেকে আমার একটা কোর্স করার পরে আপনার জিকে আর কঠিন মনে হবে না আশা করি। হ্যাঁ, সহজ করে দিয়ে দেবো যা আছে। ওকে, তাহলে পঞ্চ তেঁতুলে বাংলা জয়, এটা দিয়ে আমরা কি করলাম, বাংলাদেশের উত্তর প্রান্তকে মুখস্থ করে ফেললাম। সবাই একটু চালু লিখবেন, কারণ আমাদের তো পড়া আরো অনেক আছে। এটাকে আমি ওদিকে রেখে দিলাম, কারো যদি দরকার হয় আপনারা নিয়েন। এরপর আসেন, দক্ষিণ প্রান্তকে কিভাবে মনে রাখবেন আপনি? দক্ষিণ প্রান্ত, ওকে, একটু দক্ষিণ প্রান্তে যদি দেখি, কক্সের নাফ নদীতে, একটু সময় দেন, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, দক্ষিণ প্রান্ত, এটাকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে সহজ হবে আর কি। কক্সের নাফ নদীতে মার্টিন দ্বীপ অবস্থিত। মার্টিন দ্বীপ অবস্থিত, অর্থাৎ কক্সবাজারের নাফ নদীতে কি আছে? মার্টিন নামে একটা দ্বীপ আছে। সো আমরা দেখি এটা দিয়ে কিভাবে আমরা চার দক্ষিণ প্রান্ত মনে রাখতে পারি। তাহলে কক্স বলতে কি বোঝানো হচ্ছে? কক্সবাজার। তাহলে কক্সবাজার হচ্ছে সর্বদক্ষিণের জেলার নাম। নাফ বলতে কি বোঝানো হচ্ছে? টেকনাফ, সর্বদক্ষিণের থানা বা উপজেলার নাম। এই যে নদীতে মার্টিন বলতে কি বোঝানো হচ্ছে? মার্টিন বলতে সেন্ট মার্টিন, সর্বদক্ষিণের ইউনিয়নের নাম। প্রচুর পরিমাণে এটা পরীক্ষা আসে। এবং সবার শেষে কি আছে? দ্বীপ, তাই না? দ্বীপ বলতে কি বোঝানো হচ্ছে? সেরাদ্বীপ। তো সেরাদ্বীপ কি? সর্বদক্ষিণের স্থানের নাম। তাহলে শেষ। তাহলে কক্সের নাফ নদীতে মার্টিন নামে কি মার্টিন দ্বীপ অবস্থিত বা মার্টিন দ্বীপ আছে। হ্যাঁ, সো এটা দিয়ে সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। তাহলে এরপরে যদি কখনো আসে, বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? সেরাদ্বীপ। সর্বদক্ষিণের উপজেলার নাম কি? টেকনাফ। সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। এই তিনটা অনেক বেশি আসে পরীক্ষায়। সো লেখা হলে একটু বলবেন সবাই যে স্যার লেখা হয়েছে, আমি অন্যটায় যাব। তাহলে দক্ষিণ প্রান্ত সুন্দর করে মনে রাখবেন সবাই এটা দিয়ে। কি কঠিন মনে হয় এগুলো খুব বেশি? এইরকম করে যখন প্রত্যেকটাতে ছোট ছোট টেকনিক গুলো পাবেন, দেখবেন জিকে কে আর এই জীবনে আপনার কঠিন লাগবে না। অনেকের জিকের জন্যই চাকরি হয় না। সো যাতে আপনারা জিকেটা ভালো করেন আর কি। কিছু বলবা? 1 মিনিট।
ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম, কক্সবাজার দক্ষিণ প্রান্ত দেখলাম। এবার আমরা পশ্চিমে যাব। পশ্চিম প্রান্তটা খুবই ইন্টারেস্টিং মনে রাখার জন্য যদি বলি, অনেক বেশি ইন্টারেস্টিং। অর্থাৎ আমরা আমরা সবাই কি খাই? চায়ের সাথে সিঙ্গারা খাই, তাই না? চায়ের সাথে আমরা সবাই কিন্তু সিঙ্গারা খাই। এখন বলেন তো, চায়ের সাথে সিঙ্গারা খাওয়া মজা লাগে নাকি লাগে না? আপনাদের যদি, আপনারা অনেকেই, ছেলেরা বেশিরভাগ খায়, কারণ হোটেলে গেলে আগে সিঙ্গারা খেয়ে ফেলে, তারপর চা খায়। মেয়েরা অনেক সময় খায়, তাই না? তো আহ, চায়ের সাথে সিঙ্গারা কেমন লাগে বলেন তো দেখি। অদ্ভুত উত্তরের ইউনিয়ন কম্বিনেশন কি? স্যার। উত্তরের ইউনিয়ন হচ্ছে বাংলা বান্ধা। বাংলা বান্ধা বোঝেন নাই? এরকম না বোঝার তো হ্যাঁ, চায়ের সাথে কেমন লাগে সিঙ্গারা বলেন তো দেখি। ভালো লাগে। মজা লাগে নাকি লাগে না? ফ্রাঙ্কলি বলেন, লাগে না। লাগে নাকি ভালো লাগে না? লাগে স্যার, ভালো স্যার লাগে। আচ্ছা, অদ্ভুত যাই হোক, অদ্ভুত তাহলে কম্বিনেশন স্যার। যেহেতু খাইনি যেহেতু কখনো স্যার। যেহেতু চায়ের সাথে সিঙ্গারা খান, তো মজাই লাগে, তাই না? আমরা তাহলে ওটা দিয়ে পড়ি যে চায়ের সাথে সিঙ্গারা মজা। কি বলেন? লিখে ফেলি, দেখি কি হয়, কি আসে এটাতে। তাহলে সুন্দর করে লেখেন, চায়ের সাথে সিঙ্গারা মজা। দেখেন আমি এটা দিয়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি, হ্যাঁ বলেন, আমাদের করছেন বলেন। এবার আমাদের জেলার বলছেন তো তাই বললাম। আচ্ছা, চায়ের সাথে সিঙ্গারা মজা। দেখেন, চাতে বলতে কি? চাপাই নবাবগঞ্জ। এটা চাপাই নবাবগঞ্জ। তো তাহলে চাপাই নবাবগঞ্জের সর্বপশ্চিমের জেলার নাম। দেখেন, এই যে সিঙ্গারার সিটা আছে, সিঙ্গারার সি দিলে কি লেখা হবে? শিবগঞ্জ। কি হবে? শিবগঞ্জ। শিবগঞ্জ হচ্ছে থানা। আর এই যে মজার মটা আছে, মতে কি হবে? মনাকষা। তাহলে মনাকষা হচ্ছে ইউনিয়ন অথবা স্থান। স্থান আসুক বা ইউনিয়ন আসুক, এটাই হবে উত্তর। ঠিক আছে, ইউনিয়ন অথবা স্থান। তাহলে চায়ের সাথে সিঙ্গারা মজা এখন কি মনে থাকবে না? থাকবে। অনেক সময় দেখা যায় উত্তর প্রান্ত ও পশ্চিম প্রান্ত আসলে অনেকেই আমরা পারি না যে এটা কি জানি হবে, কি জানি হবে। তো এবার খালি চায়ের সাথে একবার সিঙ্গারাটা খেয়ে দেখেন, দেখেন এই জীবনে আর কখনো ভুলবেন না। ঠিক আছে শিফারি আক্তার? তো প্রত্যাশা করি যে আপনাদের আর এই সাধারণ জ্ঞান থেকে এইভাবে যদি পড়ানো যায়, কারোই কোনো সমস্যা থাকার কথা না। আমরা যতগুলো পড়ি, পড়ার ক্ষেত্রে মনোযোগিতা নাই এবং বাস্তবতার নিরিখে পড়ি না, এবং কি বলে, অমনিতে যা আছে পড়ে তো থাকি। বয়স আছে, পড়বো পরে, হ্যান ত্যান এটা ওটা, এই চিন্তাগুলো করেই কিন্তু বয়সের 12টা বাজায় ফেলি, পড়ার কিচ্ছু হয় না। সো পড়াশোনার ক্ষেত্রে কখনোই মানে কোনো কম্প্রোমাইজ থাকবে না। সবসময় চেষ্টা করবেন নো কম্প্রোমাইজ। পড়তে বসলে মোবাইলে গান শোনা, মোবাইল দেখা, ফেসবুক চালানো, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সব সময়ের জন্য এগুলো থেকে নিজেকে কি করবেন? দূরে রাখবেন। দিন শেষে কিন্তু একটা জিনিস, আপনি আজকে ছোট আছেন, আপনি একদিন বড় হবেন। আপনি আনম্যারিড আছেন, একদিন আপনাকে বিয়ে করতে হবে, আপনার একদিন বিয়ে হবে। সো আপনার ক্যারিয়ারের উপরেই সবকিছু ডিপেন্ড করবে, আপনি সামনে কি হবেন। বুঝেন নাই? সামনে কি করবেন ক্যারিয়ার উপরে টোটালি ডিপেন্ডস করবে। ছেলেদের ক্ষেত্রে এটা অনেক বেশি। আপনি যদি ব্রাইট ক্যারিয়ার গড়তে না পারেন, দেখবেন যে আপনার বন্ধুরা, সাথের বন্ধুরা কত ভালো ভালো ফ্যামিলিতে গেছে, কত সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে আসছে, আপনার কপাল খারাপ। সো সুন্দর মেয়েরাও আপনারা পাত্তা দেবেন। আর যদি সত্যিকার অর্থে একটা চাকরি থাকে না, সুন্দর মেয়েরা দেখবেন আরামসে পাত্তা দিচ্ছে, কোনো সমস্যা নেই। সো ক্যারিয়ারের পেছনে ছোটেন। জীবনে একটা জিনিস মনে রাখবেন, মানে ক্যারিয়ার, মানে যেমন আমরা যদি রাস্তা পার হওয়ার সময় গাড়ি এবং ক্যারিয়ারের সময় নারী, এই দুটি থেকে সাবধান থাকতে হবে। দুটোই আপনার জীবনের জন্য ক্ষতিকর। ঠিক আছে? সো মেয়েরা মন খারাপ করিয়েন না, সবার উদ্দেশ্যে বলতেছি। মেয়েরাদেরও সেম অবস্থা। হ্যাঁ, মেয়েদেরও সেম অবস্থা, কারণ অনেক ছেলে আছে এরকম আপনাকে জীবনে শেষ করে দিয়ে যাবে। হ্যাঁ, আপনারা তো আর বিড়ি সিগারেট খাইতে পারেন না, মদ খাইতে পারেন না, আপনারা কি করেন? স্লিপিং পিল খেয়ে শেষ করে দেন জীবনটাকে। ঘুমের ট্যাবলেট খেয়ে 12টা বাজাই ফেলেন না? সো এই জায়গায় আপনার ক্যারিয়ারটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করে। আপনার তো এমনি একটা পরিচয় হচ্ছে আপনি হয়তো দেখতে সুন্দর, হয়তো আপনি ভালো ফ্যামিলির, তার চেয়ে বড় পরিচয় হচ্ছে আপনার ক্যারিয়ার ব্রাইট হলে দেখবেন যে এগুলো কোনো ব্যাপারে না। হ্যাঁ, সো আগে ক্যারিয়ার করেন, তারপরে অন্য কিছু নিয়ে চিন্তা করবেন। তাহলে আমরা আসি, চায়ের সাথে সিঙ্গারা মজা দিয়ে আমাদের পশ্চিম প্রান্ত শেষ হলো। আর সবার শেষে একটা আছে পূর্ব প্রান্ত, শুধুমাত্র বাথাল দিয়ে মনে রাখা যায়। কি দিয়ে? বাথাল, বা থা আল। ওকে, বাথাল শেষ, বাথাল দিয়ে মনে রাখবেন, কোনোদিনও ভুলবেন না। বাথাল, বাতে হচ্ছে কি? বাতে বান্দরবান,
এটা হচ্ছে জেলা, সর্বপশ্চিম পূর্বে পূর্বের জেলা। থাতে কি? থাতে হচ্ছে থানচি, তাই না? থাতে হচ্ছে থানচি, থানচি হচ্ছে থানা। আর এই যে আথে হচ্ছে আখাইন ঠং। আতে কি? আখাইন ঠং। এটা হচ্ছে স্থান বা ইউনিয়ন। এটা কি? স্থান অথবা ইউনিয়ন। শেষ। এই 4 প্রান্ত আশা করি আজকের পর আপনাদের আর কোনোদিনও ভুলবেন না। আমি 3-4টা ক্লাস পরে 2-1জনকে হুটহাট জিজ্ঞাসা করতে পারি, দেখি আপনারা কতটুকু মনে রেখেছেন। আজকে মুখস্থ করে ফেলেন। আমার মনে হয় আমার এর আগে যারা স্টুডেন্ট এই ক্লাস করেছে তারা আজ পর্যন্ত মনে রাখছে, এগুলো ভোলার কথা না। প্রত্যেকটা পার্ট আপনাদের এরকম করে মুখস্থ করিয়ে দেব। কিচ্ছু করা লাগবে না, খালি একবার করে পড়ে যান। আল্লাহ ভরসা। সবার লেখা শেষ? লেখা শেষ হলে বলেন, আমি তখন আবার পড়ায় চলে যাচ্ছি। তাহলে 4 প্রান্ত আমাদের শেষ হয়ে গেল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দিক থেকে ভৌগোলিক অবস্থানটা বুঝিয়ে দিলাম। এখন আমরা চলে যাব 4 প্রান্তের মধ্যে আমাদের সাথে অন্যান্য দেশের কার কার কি কি সংযোগ আছে, কতটা জেলা কতটা প্রদেশের সাথে সংযোগ আছে, এগুলো পরীক্ষা আসে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সো এবার চলে যাব আমরা প্রশ্নে। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? কোনটা হবে? বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বলেন তো দেখি। দক্ষিণ এশিয়া। দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া, রাইট। দক্ষিণ এই পূর্ব দক্ষিণ এশিয়া। পূর্ব কেন হবে? দক্ষিণ এশিয়া হবে। দক্ষিণ এশিয়া। দক্ষিণ এই যে এশিয়া দেখেন পৃথিবীর ম্যাপ দেখেন, আমি যেটা আপনাদের একটু আগে বলিয়ে দিলাম, এটা মূলত এখানে। তারপর জি আসেন, স্যার। বাংলাদেশের কোন জেলায় কর্কটক্রান্তি রেখা ও 90° দ্রাঘিমাংশের ছেদবিন্দু অবস্থিত? ফরিদপুর। ফরিদপুর। আর এই ফরিদপুরকে এই জন্য কি বলা হয় বলেন তো? ফরিদপুরে কি আছে বলেন তো? ফরিদপুরে মান মন্দির আছে। বঙ্গবন্ধুর মান মন্দির। কি আছে? মান মন্দির আছে। এটা এখন বঙ্গবন্ধু থেকে চেঞ্জ হয়ে গেছে, এর নাম হচ্ছে বাংলাদেশ মান মন্দির। ঠিক আছে? তো এই মান মন্দির কেন আছে? এইখানে আপনি গেলে আপনার ছায়া থাকবে না। মানে আমরা যেমন ছায়া থাকে আমাদের এক পাশে ঝুলে যায়, ওখানে গেলে আপনার সোজাসুজি ছায়া চলে আসে, আপনার ছায়া দেখা যায় না। এটাকে বলে মান মন্দির। ওখানে এসে কি কর্কটক্রান্তি রেখা ছেদ করার কারণে আমাদের সোজাসুজি ওখানে রাখে, ছায়া থাকে না। নিচের কোন জেলাটি 3টি দেশের সীমানা অবস্থিত? রাঙামাটি। সৌন্দর্য দেখা যাচ্ছে না, বন্যায় আক্রান্ত হয়ে গেছে অবশ্য তারা। তারপরেও সৌন্দর্যের জেলা হচ্ছে রাঙামাটি। এবার আমরা আসি বাংলাদেশের সীমানা। বাংলাদেশের কোন দেশের সাথে কতটুকু সীমানা আমরা দেখব, এবং কতটুকু কোন দেশ আছে কার আমাদের সীমানা দেখব। সবাই সবাই মিউট করে ফেলেন, তাহলে আপনাদের আর আমার মিউট করতে হচ্ছে না। ওকে, এটা বাদ দিয়ে পড়বেন। এখানে আসেন বর্ডার গার্ড বাংলাদেশ, এটাই সবচেয়ে বেশি অথেন্টিক, তাই বর্ডার গার্ড বাংলাদেশ আমরা মনে রাখবো। বাংলাদেশের সর্বমোট সীমারেখা 5138। বাংলাদেশে, এই প্লিজ কথা বলিয়ে না, বললাম মিউট করেন। বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য 4427। বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য 711। বাংলাদেশের সীমান্ত ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য 4156। এবং বাংলাদেশ মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য 271। এখন মনে করেন আপনার 3টা মনে আছে, 2টা মনে নাই। আপনার মনে আছে সীমারেখা, উপকূলের দৈর্ঘ্য মনে আছে, মিয়ানমারের সাথে দৈর্ঘ্য মনে আছে, কিন্তু স্থল সীমা মনে নাই, আপনার ভারতের সাথে সীমারেখা মনে নাই। এখানে সুন্দর করে মাইনাস প্লাস করে এটা বের করা যায়। মনে করেন আপনার এসেছে কোনটা, বাংলাদেশের সর্বমোট স্থল সীমার দৈর্ঘ্য কত? স্থল সীমা মানে কি? মাটি। তাহলে মাটি থেকে আমাদের সর্বমোট আপনি জানেন 5138, আর আপনি জানেন 271 এবং 711। বাট এই দুটোর মধ্যে কনফিউশন বেজে গেছে, কোনটা হবে, ভারতের সাথে হবে নাকি স্থল সীমা হবে? সুন্দর করে বের করবেন কিভাবে। সর্বমোট সীমারেখা কত? 5138। আর আপনার জানা আছে কি উপকূল? উপকূল যদি জানা থাকে তাহলে আবার স্থল সীমায় অটোমেটিক বিয়োগ করলে বের হবে। তাহলে উপকূল এখানে কি করবেন? মাইনাস করবেন। দেখেন উত্তর কি হয়েছে, 4427 বের হয়ে আসছে। অর্থাৎ মাইনাস করলে 4427 বের হবে। এটা হচ্ছে বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য। তাহলে উপকূল থেকে মোট জানা আছে, উপকূল জানা আছে, স্থল সীমা না জানা থাকলেও বিয়োগ করে বের করবেন। এখন আপনার আবার মোট জানা আছে, আবার মিয়ানমারের সাথে জানা আছে, উপকূল জানা আছে, কিন্তু কার সাথে জানা নাই? ভারতের সাথে সীমারেখার দৈর্ঘ্য জানা নাই। তাহলে ভারতের সাথে যেহেতু জানা নাই, তাহলে আমার জানা আছে কোনটা? আমি স্থল সীমা বের করলাম 4427। কত? স্থল সীমা 4427। তাহলে আমার স্থল সীমা থেকে আমার যদি মিয়ানমারের সীমা বাদ দেই, তাহলে ভারতের সীমারেখা ভারতের সীমানা পাবো। তাহলে 4427 থেকে আপনি যদি মিয়ানমারের সীমানা 271 বাদ দেন, তাহলে দেখেন 4156 বের হয়ে আসছে। অর্থাৎ আপনাকে এটা নিয়ে এত বেশি মাথা ঘামাতে হবে না, যদি টেকনিকটা জানা থাকে যে বিয়োগ করলে বের করা যায়। কারণ এখানে কনফিউশন অনেকের বাজে 4156 নিয়ে আর 4427 নিয়ে। ক্লিয়ার সবাই?
তাহলে দুটো তিনটা যে সহজগুলো জানা থাকলে বাকি দুটোকে কঠিন দুটোকে বিয়োগ করে বের করে ফেলবেন, তাহলে মাথার কোনোভাবে এরকম চিন্তা থাকবে না যে কোনটার সাথে কি হলো। কি ইন্টারেস্টিং লাগতেছে না ব্যাপারগুলো? দেখেন এখন কিন্তু ভালো লাগতেছে সাধারণ জ্ঞান। যদি সাধারণ জ্ঞানকে অসাধারণ নীতিতে পড়েন তাহলে ভালো লাগবে, কিন্তু সাধারণ জ্ঞানকে যদি কঠিন হিসেবে পড়া শুরু করেন তাহলে মাথায় ধরবে যে আমি পারতেছি না, মনে থাকে না। মনে থাকার জন্য পার্ট বাই পার্ট পড়লে, যেমন আপনাকে যদি আমি যখন বংশগুলো পড়াবো, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ যখন পড়াবো, তখন আমি এই বংশগুলোকে মানে কি করব, গল্প আকারে পড়িয়ে যাব, একেবারে দেখবেন মাথায় ধরেছে, আস্তে আস্তে সব বের হয়ে আসবে মাথা থেকে। এবার আমরা আসি পরের পেজে, বাংলাদেশের সীমান্তবর্তী কি কি আছে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য মোট 5টি। কয়টি? 5টি। এই 5টি রাজ্যকে কি দিয়ে মনে রাখা যায়? আমিত্রি ম্যাপ, তাই না? এটা পরীক্ষা আসে। আমিত্রি ম্যাপ, আতে আসাম, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, পথে পশ্চিমবঙ্গ। সো এই 5টাকে কি করা যায়? 5টি রাজ্যের সাথে আমাদের সীমানা আছে। আর এই রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় সীমানা কার সাথে আছে? পশ্চিমবঙ্গের সাথে। আর এই পশ্চিমবঙ্গ এই জন্য আমাদের সাথে সবচেয়ে বেশি বিট্রেগুলো করতেছে। তারা আমাদেরকে নদীর পানি দেয় না, তারা আমাদের সাথে যখন মন চায় তখন নদীর পানি বন্ধ করে দিচ্ছে। তারা আমাদের প্রত্যেকটা নদীতে কি রাখতেছে বলেন তো? প্রত্যেকটা নদীতে তারা বাঁধ দিয়ে রাখছে। এদিকে তিস্তা বাঁধ, এদিকে টিপাইমুখ বাঁধ, এদিকে গঙ্গা থেকে শুরু করে মানে বরাক, মেঘনা নদীতেও তারা কি করেছে? বাঁধ দিয়ে রাখছে। সো এগুলো আমাদের সাথে তারা মজা করতেছে। তারা পশ্চিমবঙ্গ সবচেয়ে বড় সীমান্ত তাদের সাথে হওয়ার কারণে তারা এরকম আমাদের সাথে করতেছে। তারপর আসেন, 5টি রাজ্যের মোট 32টি জেলা বাংলাদেশের সীমান্তে অবস্থিত। অনেকের মধ্যে এটা কনফিউশন, বইয়ে অনেক বই এটা পাবেন না, ঠিক আছে? অনেক বই এটা পাবেন না। ভারতের শুধু রাজ্যটা দেওয়া থাকে বইয়ে, কিন্তু ভারতের কয়টা জেলা এটা দেওয়া থাকে না। সো আজকে মুখস্থ করে ফেলেন, বাংলাদেশের মোট যতটা জেলা দুই দেশের সাথে সম্পর্কিত, ভারতেরও ঠিক ততটা জেলা আমাদের সাথে সম্পর্কিত। বাংলাদেশের 32টা জেলা দুই দেশের সাথে সম্পর্কিত, ভারতেরও 32টা জেলা আমাদের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে এখানে কি 32টা জেলা বাংলাদেশ সীমান্তে অবস্থিত। মিয়ানমারের প্রদেশ কতটি? 2টি। কয়টা প্রদেশ? 2টি হচ্ছে, একটা চীন এবং রাখাইন। এই চীন এবং রাখাইন প্রদেশ আমাদের সাথে জড়িত, 2টা প্রদেশ। এবং এই মিয়ানমারের এই রাখাইন থেকে কিন্তু আমাদের কে এসেছে বলেন তো? রোহিঙ্গা এসেছে। এই যে আমাদের বাংলাদেশের যে এটাকে বলা হয় থাকে ভাইরাস, তাই না? বাংলাদেশে যে ভাইরাসটা এসেছে এটা এসেছে রোহিঙ্গা এই রাখাইন থেকে। না পারতেছি তাদের বিতাড়িত করতে, না পারতেছি তাদের রাখতে। মহা একটা যন্ত্রণায় পড়ে গেছি এই রোহিঙ্গাদের নিয়ে আমরা। কারণ এরা এমন একটা জাতি, শুধু বসে বসে খাবে, আর কোনো কাজ নাই। এখন কাউকে যদি আপনি তার ঘরে সকল খাবার জোগাড় করে দেন যে তুমি খালি বসে খাও, তার কি মন চাবে আমি আর খেটে খাওয়ার জন্য যাই কোথাও? চাবে? সে কি করবে? চক্রান্তে লিপ্ত হবে। সে কি করবে? দ্বন্দ্বতে লিপ্ত হবে। সে মানে মানুষ বসে থাকলে কিন্তু দেখবেন মাথায় কুটবুদ্ধি ঘোরে, তাই না? করোনার সময় অনেকগুলো সংসার ধ্বংস হয়েছে কেন? এই বসে থাকার কারণে কুটবুদ্ধি দিয়ে সংসার ধ্বংস হয়েছে। তার কোনো কাজকর্ম নাই, কুবুদ্ধি দিয়ে সংসার ধ্বংস হয়েছে। সো এই যে আমাদের রোহিঙ্গারাও ঠিক এরকম আমাদের হয়ে মানে কালপ্রিট হয়ে দাঁড়িয়েছে আমাদের ক্ষেত্রে। এরা এখন পুরো চট্টগ্রামকে দখলের একটা পায়তারা করতেছে। কেন জানেন? আমাদের বাংলাদেশে প্রত্যেকদিন 26,000 শিশু জন্মগ্রহণ করে, ঠিক আছে? এতগুলো জনসংখ্যার মধ্যে, 18 কোটির মধ্যে। আর তারা আমাদের এখানে গণা অগণা মনে করেন 17 থেকে 18 লাখ বা 20 লাখ। তারা বাৎসরিক হারে গত 2 বছর, যেই বছর ধরে আছে, প্রতি বছর গড়ে 50,000 বাচ্চা জন্ম দিয়েছে। সো এটা এটা আপনার কাছে মনে হতে পারে হাস্যকর, জন্মের ব্যাপারটা কিন্তু ভয়ানক। কারণ এতগুলো জনসংখ্যায় আমরা এত জন্ম দিচ্ছি, আর তারা সামান্য 1% জনসংখ্যার অংশ না। তারা প্রত্যেক বছর আমাদের 50,000 শিশু জন্ম দিচ্ছে বাংলাদেশে। তো বসে বসে খাইলে শিশু জন্ম ছাড়া কোনো কাজ আছে বলেন? নাই তো, নাকি? কর্মট করে খাইলে না তার সে বুঝতো যে আসলে দুনিয়াটা কেমন। তাদের ঘরে আপনি গিয়ে দেখেন, আমি গিয়েছিলাম, ওদের বাড়িতে ওভেন থেকে শুরু করে গ্যাসের চুলা, 2টা করে সিলিন্ডার, ওভেন আছে। ওভেন বোঝেন তো? খাবার গরম করা ওভেন আছে তাদের ঘরে। এটা কোথায়? এটা জাতিসংঘ থেকে, ইউনিসেফ থেকে, UNHCR থেকে, UNDP থেকে, বাংলাদেশ সরকার থেকে তাদেরকে দিয়েছে। সো এক একজনে 3-4টা করে জিনিস পাইছে। অর্থাৎ আমাদের গরিব অংশ, আমাদের এখন 29% মানুষ না খেয়ে মারা যাচ্ছে। তাদের দৈনিক 2200 ক্যালোরি খাবার খেতে পারে না, অথচ তাদের এই ছোট ছোট ট্যাঙ্ক ঘরগুলোতে গিয়ে দেখেন অর্ধেক অংশ শুধু খাবার দিয়ে ভর্তি। বুঝেছেন তো?
ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভর্তি অধিকাংশ, তাদের কোনো সুখের কমতি নাই। তো এই সুখের কমতি নিয়ে এদেরকে যদি বলেন যে তোমরা ভাসানচরে গিয়ে থাকো, তোমরা মায়ানমারে ফেরত যাও, তারা যাবে? যাবে না। এই এরা কি করতেছে, বসে বসে থাকতেছে এবং প্ল্যান আঁকতেছে। তাদের যত বেশি জনসংখ্যা বাড়বে তত বেশি তাদের লাভ। এই 50 সালের মধ্যে তারা কত হবে? অ্যারাউন্ড 40 লাখ, 40 লাখের মতো বা 50 লাখের মতো হবে। 50 সালে 2100 সালের মধ্যে তাদের জনসংখ্যা হবে প্রায় অ্যারাউন্ড 1 কোটি। 1 কোটি জনসংখ্যা কি কক্সবাজারে জায়গা হবে? হবে না। কি করবে? চট্টগ্রামের দিকে চলে আসবে। এদিকে ভারত তো লেগেই আছে পেছনে যে যেভাবে হোক না কেন চট্টগ্রামটাকে আলাদা করে ফেলবো। পার্বত্য চট্টগ্রাম অলরেডি আমাদের হাতে নাই। তো তারা ওদিকে গ্রেটার কি 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 বানানোর জন্য আছে জানেন? আরাকান রাজ্য থেকে আরাকান দেশ তৈরির জন্য তারা বসে আছে। সো এই যে এই রোহিঙ্গারা তখন কি করবে? কনস্পিরেসি করবে, করে এক সময় আন্দোলন করে ভারত বলবে যাও তোমাদের শেল্টার দিচ্ছি। এই যে কুকি সিনরা আসবে, বা বান্দরবনের যে এখন যে আলফা পার্টি আছে তারা আসবে, একসাথে গ্রাস করে চট্টগ্রাম দখল করে ফেলবে। দ্যাট ইজ দ্য রেজাল্ট। আমাদের সামনের দিকে এই রেজাল্টটা আসতেছে। শুধুমাত্র এই মানবতার মার পরিচয় দিতে গিয়ে 12টা বাজাই ফেলছে আমাদের, বুঝেছেন তো? 12টা বাজাই ফেলছে। এখন এদেরকে যাওয়ার কোনো উপায় নেই। তাদেরকে যাওয়ার জন্য বলা হয়েছিল, তারা যাবে না। তাদেরকে বলা হয়েছিল তোমরা নোয়াখালীর ভাসানচরে যাও, বলছে আমাদের মারার জন্য সেখানে নিচ্ছে। মানে ওখানে নাকি ঝড় তুফানে তারা মরে যাবে। বুঝেন? ঝড় তুফানে মরে যাবে। আমাদের বাংলাদেশকে আশ্রয় করে অনেককে টাকা পয়সা ঘুষ টুস দিয়ে তারা নাগরিকত্ব নিচ্ছে, অকারেন্স ঘটাচ্ছে। আপনি হয়তো বা ইফেক্ট এখনো পড়ে নাই, কিন্তু কক্সবাজারে যে থাকে তাকে জিজ্ঞাসা করেন তার কাছে কি ইফেক্টটা পড়ছে। অর্থাৎ ওখানে বাঙালিদের আর কোনো দাম নাই, এদেরকে কোনো ভ্যালুই দেয় না। ওখানে স্থানীয় যারা তাদের কোনো ভ্যালু নেই ওই জায়গাতে। রোহিঙ্গারা সব ওদের মধ্যে সিন্ডিকেট হয়ে গেছে, ওদের মধ্যে দল হয়ে গেছে, ওদের মধ্যে নেতৃত্ব তৈরি হয়েছে শুধুমাত্র এই একটা ভুল সিদ্ধান্তের জন্য একটা মানুষের। বুঝেছেন? একটা ভুল সিদ্ধান্ত। নদীতে পড়ে মরে যাক না, আমার দেখার সময় আছে? আমার এতটুকু ভূখণ্ডের মধ্যে আমরা নিজেরাই খাইতে পারি না, নিজেদের অবস্থা খারাপ। সেই জায়গায় কি করেছে? হ্যাঁ, এই নিয়ে এসেছে। আবার বড় মুখ করে বলে যে তুমি 18 কোটি খাওয়াইতে পারো আর 10 লাখ কেন পাবে না? এখন যে চলে গেছে এটা সামাল দেবে কে? তাই না? সামাল দেবে কে? 18 কোটিকে সে খাওয়াইছে। এই যে এই রোহিঙ্গা আমাদের শেষ করবে। ফিলিস্তিনে যেমন ইসরায়েলিরা এসে কি করেছে? 1948 সালে তারা শুধুমাত্র এসেছে দোকান করার জন্য, জুতা পরিষ্কার করার জন্য, মানুষের ফিলিস্তিনদের জুতা পরিষ্কার করার জন্য দোকানপাট করে খাবে, এই জন্য আসছে। আস্তে 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 সেই ফিলিস্তিনের পুরোটাকে দখল করে ফেলেছে ইসরায়েলিরা। রোহিঙ্গা মুসলমান হতে পারে, বাট দে আর সো মাচ কালপ্রিট, এবং একেবারে তাদের ক্যারেক্টার বাজে, এবং মানুষকে মারতেও তারা দ্বিধা করে না। খুবই রকমের ক্যারেক্টার বাজে। বুঝেছেন? সো এরা যে ভবিষ্যতে আমাকে আপনাকে শেষ করবে না তার কি গ্যারান্টি আছে? সো কক্সবাজার, চট্টগ্রাম খুবই ঝুঁকিতে আছে আমাদের এদের জন্য। যাই হোক, এনিওয়ে আমি একটু অ্যাগ্রেসিভ মোডে কথা বললাম, আপনারা মাইন্ড করিয়েন না। আমি সবসময় হাসি খুশি থাকি, কিন্তু এদের দেশের স্বার্থে আমি কখনো ছাড় দিতে রাজি না। হ্যাঁ, দেশের স্বার্থটাকে শেষ করে দিয়েছে, দেশকে শেষ করে দিয়েছে। এবার আসি, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? 32টা। ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলার নাম হচ্ছে রাঙামাটি। সো যেগুলো দাগাই দিচ্ছি এগুলো এখান থেকে পড়ে ফেলবেন, হয়ে যাবে, সমস্যা হবে না। সো যেগুলো গোল চিহ্ন আছে, বাংলাদেশের নীতি নির্বাচন কেন, বাংলাদেশ কেন? স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এসেও যদি বলে রোহিঙ্গারা আগামী দিন চলে যাও, যাবে না রোহিঙ্গারা। দলিলের চেয়ে দখলের দাম বেশি, জানেন? সো এটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। দলিল আমাদের, বাট দখল তাদের। সো তারা যাবে না মানে যাবে না, আপনি তাদের মেরে ফেলেন, যাবে না, বাধ্য হয়ে এখানে রাখতে হবে। এই হচ্ছে সমস্যা। মানে তাদের উচ্ছেদ করা কঠিন হবে, এখন আমাদের অনেক বেশি কঠিন হবে। তাহলে যেগুলো গোলদাগ দিয়েছি সেগুলো দয়া করে একটু পড়ে ফেলবেন সবাই। এবার আমরা আসি, বাংলাদেশের কয়টা জেলা ছিল? এখান থেকে প্রশ্ন আসে আপনাদের। আমার কথাগুলো কি খারাপ লাগে আপনাদের? বলেন, খারাপ বলতেছি? একটু কমেন্ট করিয়েন। যদি কারো খারাপ লাগে আমার বলেন যে কোনটা খারাপ লাগে, আমি ওটা স্কিপ করে যাব। হ্যাঁ, তারপরেও আমি চেষ্টা করব জেনারেল নলেজ যেহেতু পড়াই, সো জেনারেল নলেজে আপনাকে জেনারেল নলেজ তো বোঝাইতে হবে, সাধারণ জ্ঞানের তো অংশ এগুলো। হ্যাঁ, এগুলো বোঝাইতে হবে। অ্যাটলিস্ট যেন আমার ক্লাসটা করে এখনকার চেয়ে একটু রিচ হন, সঠিক তথ্যটা যেন জানেন, সঠিক কিছু যেন আপনার ভেতরে ঢোকে। হ্যাঁ, এটার জন্যই তো আসা, তাই না? যদি সচরাচর বইয়ে যা আছে তাই পড়াই দিলাম, তাহলে তো আর হলো না। আপনি জিকে তাহলে কি বুঝলেন? সো আমি চেষ্টা করব মুক্তিযুদ্ধের বেশ কিছু অসঙ্গতি তথ্য আছে আপনাদেরকে বোঝানোর জন্য, ভাষা আন্দোলন নিয়েও বেশ কিছু অসঙ্গতি আছে, সেগুলো আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এবার আসি বাংলাদেশের জেলা।
স্বাধীনতা লগ্নে বাংলাদেশে মোট জেলা কতটা ছিল? 19টা। পরীক্ষা প্রশ্ন আসে। হ্যাঁ, সো পরীক্ষা প্রশ্ন আসে স্বাধীনতা লগ্নে বাংলাদেশের মোট জেলা কতটি ছিল? স্বাধীনতা লগ্নে বাংলাদেশের মোট জেলা ছিল 19টা। এরপরে এই 19টা জেলা আস্তে আস্তে দেখেন ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে না, এটা আমি স্কিপ করে যাচ্ছি। 19টা জেলার মধ্যে 1978 সালে 20তম জেলা হিসেবে আসে জামালপুর, এবং 1984 সালে এই 20টা জেলা ভেঙে আমাদের বর্তমানের 64টা জেলায় পরিণত হয়। তাহলে কত কত সালে হয়? 1984 সালে। ঠিক আছে, 1984 সালে আমাদের 20টা জেলা ভেঙে দেওয়ান আসাদ। আপনারা বোর্ডের লেখা বুঝতেছেন না স্পষ্ট? আপনাদের অনেকে নেটওয়ার্ক সমস্যার জন্য বোর্ডের লেখা বুঝবেন না, প্লিজ। হ্যাঁ, যদি এরকম হয় নতুন করে ইন করবেন, তাহলে হয়ে যাবে। তাহলে 20টা জেলা ভেঙে কতটা জেলা পরিণত করা হয়? 64টা জেলায় পরিণত করা হয়, এবং বাংলাদেশের বর্তমান 65তম প্রস্তাবিত জেলার নাম হচ্ছে ভৈরব। তবে এখনো প্রস্তাব করে রাখছে, এটা এখনো হয়নি, হওয়ার সম্ভাবনা আছে। সো 65তম জেলার নাম কি? ভৈরব জেলা, এটা মনে রাখবেন। এবার আসি ক্ষুদ্রতম বৃহত্তমের দিক থেকে এই 4টা প্রশ্ন খুবই বেশি কমন পড়ে বা খুব বেশি পরীক্ষায় দেয়। আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি? রাঙামাটি। আর বাংলাদেশের আয়তন অনুযায়ী ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। আয়শা মেসেজ দেখতেছি। তারপর আসেন জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলার নাম ঢাকা, এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলার নাম বান্দরবান। সো জনসংখ্যা এবং আয়তন এই দুটো পরীক্ষা প্রায় সময় দেয়, তাই এটা মনে রাখবেন। এটা আমি একটু ম্যাপ দিয়ে বোঝাচ্ছি, ম্যাপে আছে দেখেন। আয়তনে রাঙামাটি জেলা অনেক বড়, এই দেখেন পুরোটা রাঙামাটি জেলা। ঠিক আছে, আয়তনে এটা পুরোটাই রাঙামাটি জেলা, কিন্তু জনসংখ্যা আবার কম। ছোট জেলা আয়তনে এই যে নারায়ণগঞ্জ জেলা, শুধু সাদা অংশটা হচ্ছে নারায়ণগঞ্জ। কয়টা? এই যে হোয়াইট যে এটা দেখতেছেন কালারটা, এটা হচ্ছে নারায়ণগঞ্জ। আবার জনসংখ্যায় বৃহত্তম জেলার নাম হচ্ছে ঢাকা, এটা জনসংখ্যা বৃহত্তম জেলা। জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে বান্দরবান, এখানে মানুষ নাই বললেই চলে, অল্প মানুষ বিলং করে। কোথায়? বান্দরবানে। তাহলে 4টা জেলাকে 4 ভাবে আমি ম্যাপের মাধ্যমে একটু দেখালাম আপনাদেরকে। ওকে, এবার আসেন, এটা কে জানে স্ক্রিনশট নেবেন? স্ক্রিনশট নেন, তাড়াতাড়ি নেন, সময় কম। ওকে, স্যার আমার একটা কথা ছিল। বলেন। আপনি যে টপিকগুলো পড়াচ্ছেন না, এগুলো তো আমাদের লেকচার শিটেই আছে, তাহলে স্ক্রিনশট নিয়ে কি করব? যে চাচ্ছে তাকে দিচ্ছি, সমস্যা নেই তো। আমি জি তো একা স্যার। আপনার স্যার না, সবার স্যার, বুঝেছেন তো? আচ্ছা, ঠিক আছে। স্যার, একটা কথা, আমার বাসা হচ্ছে তেজগাঁও নাখালপাড়া, তা আমি লেকচার শিট অফিসে গিয়েই আনছি। তো ওখানে গেছিলাম, আপনাদের কথা জিজ্ঞেস করছিলাম, কিন্তু আপনাদের কেউ পেলাম না। কিন্তু কেন পেলাম না? স্যার আমি হচ্ছে ঢাকায় স্টে করি, কিন্তু স্যার আপনাদের সাথে দেখা করার অনেক ইচ্ছা, কেন কিন্তু পেলেন না? এটা আমি আমি আপনারা কি জবাব দিব আপনারে? বলেন। হ্যাঁ, এখন আমরা জিজ্ঞেস আমরা করলে আমরা ওরা চাঁদের তো দেশে ছিলাম তাহলে। হ্যাঁ, আমার খুঁজে পাননি। না, ওরা জিজ্ঞেস করছি, পরে বলে কি যে ছাড়া তো সবসময় তো ছাদের পাওয়া যাবে না, থাকে না। পরে বলছি যে একজন স্যারের অন্তত নাম্বার দেন, বলে যে নাম্বার তো দেওয়া যাবে না। ছাদের আপনারা সবসময় পাবেন, এটাই নিয়ম। আমরা যে স্যার সময় ক্লাসে বিদ্যাবাড়ি তখন আসি। অফিস কোথায়? এটা হচ্ছে নীলক্ষেত। হচ্ছে নীলক্ষেতে নীলক্ষেত। আসবেন, এখানে নীলক্ষেতে এসে গাউসুল আজম মার্কেট আছে, গাউসুল আজম তার মার্কেট। সরাসরি ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় মেন গেটে আসলে স্যার আমার ওখানে অনেকবারই যাওয়া হয়, মানে আমিও আসেন, ঢাকাতেই এসে দেখা থাকি। করবেন, যে যার সাথে দেখা জি করার স্যার। ইচ্ছা করে যাবেন। তবে হ্যাঁ, আমাদের অফিস শুরু হয়, বিশেষ করে স্যাররা আসে 3টা থেকে 9টার মধ্যে। আপনারা আসলে অনেক সময় আমাদের 12টার সময় পাবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। 3টা থেকে 9টার মধ্যে আসসালামু স্যারদের আলাইকুম পাবেন। স্যার। ঠিক আছে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন স্যার ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার বাংলাদেশের ভারতের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি। হুম, স্যার ভারতের বাংলাদেশের সাথে সীমান্তবর্তী জেলা কতটি? এটা কি 32টি নাকি স্যার 15টি পড়ছিলাম সেটি? না না, 32টি। এই 5টি রাজ্যের 32টা জেলা আমাদের সাথে সম্পর্কিত, কিন্তু আর স্যার বাংলাদেশের 30টা। আমাদের বাংলাদেশের ভারতের সাথে কানেক্টেড হচ্ছে 30টা। 30টা, হ্যাঁ। আর রাঙ্গামাটির স্যার সাথে বই পড়ছিলাম 15টি। মাইমানের সাথে ভারতের 3টা। না না, বাংলাদেশের সাথে 15টি না, 32টাই রাইট, আপনি 32টাই পড়েন। ঠিক আছে। আর মিয়ানমারের সাথে হচ্ছে 3টি। হ্যাঁ, মিয়ানমারের সাথে 3টা। এই যে 33টার মধ্যে মনে করেন 1টা 2টার সাথে জড়িত হওয়ার কারণে ওখানে একটা কমে গেল, এজন্য 32টা হয়ে গেছে।
ওকে, এবার আসি বিভাগ ভিত্তিক বৃহত্তম ক্ষুদ্রতম। এটা বেশি পড়ার দরকার নেই, এটা আমি স্কিপ করে যাচ্ছি। এটা ওই শীট থেকে পড়ে নিন, এটা এভাবে আসে না, বাকি যে 4টা দিয়েছি ওটাই বেশি গুরুত্বপূর্ণ। এবার আসেন, বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? উত্তর করেন দেখি। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? কি কে বলেন তো? বানায়ন? জেমস ব্রেনেল, তাই না? এই যে জেমস ব্রেনেলের ব্রেনেল। জন্যই কিন্তু আমাদের জেমস অবস্থাটা ভাই খারাপ আপনি হয়ে গেছে। জেমস ব্রেনেল স্যার, এই জেমস যদি ব্রেনেল। এই যদি ম্যাপটাকে যদি একটু সোজাসুজি করে দিত, তাহলে ত্রিপুরাটা আমরা পেয়ে যেতাম। এই পাশে আমরা কাকে পাইতাম বলেন তো? পশ্চিমবঙ্গের কিছু জায়গা পেতাম। তো ওরে যদি আমি পাইতাম, তাহলে ওরে আগে ফাঁসিতে ঝুলাইতাম, বুঝছেন? এই দেখেন, মানে এইরকম করে ম্যাপটা হয়েছে, তাই না? এখানে সোজা দিলে সমস্যা কি ছিল? এটা সোজা দিলে কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। তো কেন আমাদের ঠিক এটা করলো? এটা ভারতের একটা বিশাল কূটচাল ছিল, কারণ ত্রিপুরাতে অনেক বেশি প্রাকৃতিক সম্পদ আছে। আপনারা সিলেটে যান, সিলেটে যাদের বাড়ি, জাফলং এর দিকে দেখেন, পাহাড়গুলো সব তারা নিয়ে গেছে, আমাদের টিলাগুলো দিয়ে দিয়েছে, বুঝেছেন? পাহাড়গুলো নিয়েছে, টিলাগুলো, মানে যেই পাশ দিয়ে পাহাড় চলে গেছে সেই পাশে তাদের ভূখণ্ড। একটা পাহাড় আমাদেরকে তারা দেয়নি, এতটা নিকৃষ্ট এই জাতিটা, বুঝেছেন? সো মেঘালয়ের পুরো জায়গাটাই তারা নিয়ে নিয়েছে শুধুমাত্র প্রাকৃতিক সম্পদের জন্য। আমাদের জাফলং এ দিয়েছে কি, কয়টা পাথর আর একটা নদী ছোট্ট, অথচ পুরোটাই দেখেন সৌন্দর্যের জায়গা সব তারা নিয়েছে। এটা স্পষ্টভাবে যদি ম্যাপ আপনি করেন, ম্যাপের যদি আপনি মামলা করেন, ম্যাপ অনুযায়ী আমাদের অনেক কিছু জায়গা পাওয়ার কথা। আমি এবার জাফলং এ গিয়ে আমার শুধু মাথায় ঘুরেছে। আমি জাফলং থেকে ডিরেক্ট শ্রীপুর পর্যন্ত গিয়েছিলাম, ঠিক আছে? প্রত্যেকটা অঞ্চলে দেখেছি পাহাড়গুলো তাদের ভূখণ্ড, আমাদের পাহাড়গুলো তাদের ভূখণ্ড, আমাদের মানে টিলা আমাদের দিয়েছে, পাহাড় তারা নিয়েছে। কারণ পাহাড়ে তো প্রাকৃতিক সম্পদগুলো, তাই না? এরা হচ্ছে এত আমাদের শেষ করে দিয়েছে। এরপর আসেন, বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? এই যে একটু আগে শিখালাম, কত হবে এটা? 711 কত হবে? 711। তারপরে আসেন, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? 32টি। 32টি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। ওই যে আমি ত্রিম্যাপ দিয়ে আমরা পড়েছি, তাই না? বাংলাদেশের উত্তরে কি অবস্থিত? কোন কোন প্রদেশ? নেপাল, ভুটান, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। ওকে, বাংলাদেশের এবার সমুদ্র বিজয় থেকে 4টা প্রশ্ন আসে। হ্যাঁ, সমুদ্র বিজয় থেকে কটা প্রশ্ন আসে? 4টা প্রশ্ন। 4টা প্রশ্ন কি কি আসে আমি দাগাই দিচ্ছি। 4টা প্রশ্ন পড়লেই হবে, এগুলো সমুদ্র বিজয়। এই যে এখানে দেখেন অংশটা আমি দিচ্ছি, এখানে কেন নিয়েছি একটু জাস্ট আপনাদের এইখানের বৈষম্যটা দেখানোর জন্য নিয়েছি। এই যে এটা হচ্ছে বাংলাদেশ, তাই না? বাংলাদেশের বলা হচ্ছে, বাংলাদেশের সমান আমরা কি পাইছি? আরেকটা ভূখণ্ড কিন্তু পাইছি, এই যে এটা পুরোটা আরেকটা ভূখণ্ড সমুদ্রে আমরা বিজয় করেছি। কিন্তু আদৌ কি আমরা এই ভূখণ্ড ব্যবহার করতে পারি? পারি না, ঠিক আছে? আমাদের যতটুকু যাওয়ার কথা আমরা ততটুকু যেতে পারি না। এই যে এপাশ থেকে মিয়ানমার অংশটা নিয়েছে, এপাশ থেকে ভারত নিয়েছে, আমরা হয়েছি বঞ্চিত। আমরা সর্বোচ্চ আসলে এতটুকু পর্যন্ত ব্যবহার করতে পারছি, এর বেশি আমরা যেতে পারি না। ওই যা শুধু জয়ে করেছি, কিন্তু সেটাকে খাওয়ার কোনো পলিসি আমাদের ছিল না। এই জন্য কি বলে, মহিলা বলে গেছে যে তাদেরকে এমন কিছু দিয়েছি কি সারা জনম ভুলতে পারবে না। এই যে ভুলতে পারবে না এই জায়গাগুলোতে, বুঝেছেন তো? অর্থাৎ তাদেরকে আমরা যা খুশি তাই দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এখন কি নিঃস্ব হয়ে আছি। এই যে এখান থেকে দেখেন ছোট্ট একটা জায়গা, এটা ফেনী, এখান থেকেই যদি ভাগ হয়ে যায় তাহলে চট্টগ্রাম শেষ। ছোট্ট একটা জায়গা, অল্প কয়েক কিলোমিটারের জায়গা। সো ভারত খুব করে চাচ্ছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এই চট্টগ্রামের জায়গাটা ভাগ করে এই মিয়ানমার নিয়ে গ্রেটার একটা আরাকান রাজ্য তৈরি করা, যেটার পলিসিতে আমরা ফাঁদে পা দেওয়ার একটা পলিসিতে আমরা চলে গেছি। না হলে এই মিয়ানমারের সাথে ভারতের সাথে রিলেটেড ছিল, এখানে ভারতের কয়টা রাজ্য আছে, সবাই কেনই বাংলাদেশে ঢুকলো, ভারতে কেন ঢুকলো না? ভারতে কেন ঢুকতে পারলো না? আমরা ওই যে গরিবের ভাবি বলে না, এরকম হয়েছে আর কি, দিয়েছে তোমরা যাও, তোমাদের আর কোনো সমস্যা নেই, এখানেই থাকো। অথচ মিয়ানমারের যে যত বড় জায়গা, ওই তুলনায় জনসংখ্যা নাই বলে চলে। তাহলে কেন মুসলমানদেরকে এখানে পুশ করা হলো, আর আমরা কেন গ্রহণ করলাম? যুগ যুগ ধরে এটা আমরা এখন ভোগান্তি খাটতেছি। কেন বা এখন আমাদের ভয় থাকতে হয় পার্বত্য চট্টগ্রাম যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যাবে? কেন বা পার্বত্য চট্টগ্রামে আমাদের যেতে গেলে পারমিশন নিতে হয়? কেন পার্বত্য চট্টগ্রাম আলাদা নিয়মে চলে? কি জন্য চলে? একটা দেশের ভিতরে কেন আলাদা একটা দেশ থাকবে? এত বড় ভারত ভূখণ্ড, সবগুলোকে তারা স্বায়ত্তশাসিত করেছে, কেন্দ্র শাসিত করেছে, তাদের কোনো সমস্যা নেই। আমার ছোট্ট একটা দেশের মধ্যে আমার পার্বত্য চট্টগ্রাম এখন পর্যন্ত আমাদের অধীনে নাই। কখনো নিজেকে প্রশ্ন করেছেন এটা কেন অধীনে নাই? জনগণ তো দেশের হয়েছেন, শিক্ষিত হয়েছেন, অবশ্যই মাথায় চিন্তা করবেন এই জায়গাগুলোতে কেন আমাদেরকে বন্দি রাখা হয়েছে। বুঝেন না? বন্দি রাখা হয়েছে ওদেরকে, বাঙালি আমরা বাঙালি, তাদের কাছ থেকে আমরা ভিনদেশী হয়ে গেছি এখানে।
অথচ ছোট্ট একটা ভূখণ্ড। এই পার্বত্য চট্টগ্রাম যদি আমাদের বাংলাদেশের মানে একান্ত যদি ভূখণ্ডের কত কারণ থাকতো, তাহলে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেক প্ল্যান করা যেত। পাহাড়ে এক টুকরা মাটি নিতে গেলেও পাহাড়িদের কি নিতে হচ্ছে? পারমিশন নিতে হচ্ছে এক টুকরা মাটি নিতে গেলে। কেন? এই কেনের কোনো উত্তর নাই। ঠিক আছে, অনেকগুলো কেন আছে সামনে, মনোযোগ দিয়ে শুনবেন, অনেকগুলো কেন পেয়ে যাবেন। তো দেখেন, এই যে এত বড় ভূখণ্ড আমরা কিন্তু কি করি নাই, পাই নাই। ভারত এক পাশে খাচ্ছে, মিয়ানমার এক পাশে খাচ্ছে। আচ্ছা, দুঃখিত, একটু সময় নিলাম, এই যে একটু লাইভ আছে তো তাই আর কি। যাই হোক, আমি মানে সাধারণ জ্ঞান পড়াতে গেলে আমার মাঝে মধ্যে রক্ত গরম হয়ে যায়। কেন হয়? এই দেশটাকে যেভাবে পাচ্ছে সেভাবে খেয়ে দিচ্ছে, কেউ কিছু বলার নাই। অথচ আমরা একটা স্বাধীন সার্বভৌম কান্ট্রি, বাট আমাদের কিছু বলার নাই, কোনো কথা বলার কোনো রাইটস আমাদের নাই। সো আপনি 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 আমরা এমন একটা জনগণ, আমরা এমন একটা বিলং করতেছি, যদি আপনি বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানেন, হ্যাঁ, যদি প্রকৃত ইতিহাস জানেন, আপনি হয় পাগল হবেন, আর না হলে আপনি বিপ্লবী হবেন। আপনি স্বাভাবিক থাকবেন না। আমাদেরকে এমনভাবে এই তথ্যগুলো খাওয়ানো হয়েছে, যার মধ্যে 80% মতো ভুল তথ্য, ভুয়া তথ্য আমরা খেয়ে বসে আছি। বুঝেছেন তো? প্রজন্মকে এগুলো শেখাবে কে, শোনাবে কে? এরকম কেউ নেই। আর যদি কেউ শোনাতে আসে, শেখাতে আসে, তাকে আপনারা বিভিন্ন ট্যাগিত করে ফেলেন। বাট ভালো করে 10টা বই বাংলাদেশের ইতিহাসের জন্য পড়েন, আপনিও নিজে কি হবেন, আপনার রক্ত সারাক্ষণ গরম থাকবে। বুঝেছেন? কি হবে? রক্ত সারাক্ষণ গরম থাকবে। এইখানে আমরা তাদের কাছে হেরে গেছি, যুগ যুগ ধরে তাদের কাছে আমরা এখানে আটকা পড়ে গেছি। ওকে, যাই হোক, এবার আসেন আপনাদের পরীক্ষা প্রশ্ন আসার মতো যেগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করি। এই যে এখান থেকে 4টা প্রশ্ন আসে বাংলাদেশের। এখানে বলা হচ্ছে যে ভূখণ্ডগতভাবে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত? 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত? 200 নটিক্যাল মাইল। এই যে নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল। এবং মহীসোপানের দৈর্ঘ্য 354, অনেক বইয়েতে দেওয়া আছে 350। 354, 350, যদি একটা থাকে একটাকে উত্তর করে ফেলবেন। এই 3টা প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে, তাহলে নটিক্যাল মাইল সমান সমান মনে রাখবেন, 1 নটিক্যাল মাইল সমান সমান কত, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, 1.852 কিলোমিটার। কত? 1.852 কিলোমিটার 1 নটিক্যাল মাইল। তার মানে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমার কত? মাত্র 20 কিলোমিটারের মতো আমরা পাইছি। অথচ বাংলাদেশের সমান একটা ভূখণ্ড আমাদের অধীনে থাকার কথা, কিন্তু আমরা পাইনি। এবং এই ডক্টর ইউনূস কিন্তু এসে বলেছে আমাদের সমুদ্র সম্পদ অপার সম্ভাবনা ছিল। আপনি মানুষটাকে বকা দিতে পারেন, আমি নিজেও বকা দিই, বাট সমুদ্র সম্পদ যদি আমরা ব্যবহার করতে পারতাম, আমরা আলাদা একটা দেশ পাইতাম। বুঝেছেন? কিন্তু পারছি না, শুধুমাত্র তাদের জন্য, কোনোভাবে আমরা পারছি না। তারপর আসেন বাংলাদেশের ভূপ্রকৃতি। এখানে ম্যাপ থাকার কথা একটা, এই ম্যাপ দিয়ে আমি পড়াবো। বাংলাদেশের ভূপ্রকৃতির দিক থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি প্রথমত 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? বইয়ে আছে আপনাদের, এটা পড়ে নেবেন। কত ভাগ? 3 ভাগে বিভক্ত বাংলাদেশের ভূপ্রকৃতি। একটা হচ্ছে অতি প্রাচীন, একবারে প্রাচীন কালে যে ভূমিগুলো ছিল সেটাকে নিয়ে একটা, আর একটা হচ্ছে মধ্য প্রাচীন, আর একটা হচ্ছে বর্তমান। সো যেটা অতি প্রাচীন এটাকে বলা হয় টারশিয়ারি। কি বলে? টারশিয়ারি যুগের ভূমি। এই টারশিয়ারি যুগের ভূমি বাংলাদেশে আছে মাত্র 12%। কত? 12%। 2 নম্বরে যে ভূমিটা বাংলাদেশে বিলং করে, এটা হচ্ছে প্লাইস্টোসিন কালের ভূমি। কোন ভূমি? প্লাইস্টোসিন কালের ভূমি। এই ভূমি আছে বাংলাদেশে মাত্র 8%। এবং 3 নম্বর হচ্ছে নব্য প্লাবন ভূমি। নব্য প্লাবন ভূমি, এটা বাংলাদেশে আছে কত শতাংশ? 80%। অর্থাৎ বাংলাদেশে নব্য প্লাবন ভূমি সবচেয়ে বেশি। এখন আমি দেখাবো আপনাদের কোন কোনগুলো টারশিয়ারি যুগের ভূমি, কোন কোনগুলো আমাদের প্লাইস্টোসিন কালের ভূমি। বিশেষ করে চট্টগ্রাম, হ্যাঁ, আমাদের কোনটা? চট্টগ্রাম এবং সিলেট, এই অঞ্চলটা। কোন অঞ্চল? চট্টগ্রাম এবং সিলেট, এই অঞ্চলটাকে বলা হয় টারশিয়ারি যুগের ভূমি। কি বলে? টারশিয়ারি।
ওখানে যে বলেছি এটা হচ্ছে কত শতাংশ? 12%। কোন কোন এলাকা? চট্টগ্রাম এবং সিলেট এলাকার যে ভূমিগুলো আছে এটাকে বলা হয় টারশিয়ারি যুগের ভূমি। বলা হয়ে থাকে যে পৃথিবী আমাদের বাংলাদেশ সৃষ্টির প্রায় কত হাজার বছর আগে, 40,000 বছর আগে এই জমিগুলো তৈরি হয়েছিল। কত? 40,000 বছর আগে বাংলাদেশ তৈরির। এজন্য আমরা দেখি আমাদের প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু এই দুটো ভূখণ্ডের মধ্যে আমরা পাচ্ছি। এই যে কেন রাগ করলাম, এই ভূখণ্ডটার মধ্যে ছিল আমাদের সেই ত্রিপুরা। যদি ত্রিপুরা আমাদেরকে দিত, আমাদের থাকতো, তাহলে এখানে পুরো প্রাকৃতিক সম্পদটা আমরা ইউজ করতে পারতাম। আজকে আমরা গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতাম, আমরা তেলে স্বয়ংসম্পূর্ণ হতাম, অন্য দেশের দিকে আমাদের তাকাইতে হতো না। কিন্তু দেখেন আমাদের ভিতরে তারা ঢুকে গেছে কোন পলিসিতে। কেন ত্রিপুরা তাদের অধীনে যেতে হবে? কোনো নিয়মে, আন্তর্জাতিক কোনো নিয়মে এরকম নাই যে একটা দেশের ভিতরে ঢুকে পড়ে, যেটা আমাদের সাথে করা হয়েছে। এটা হচ্ছে টারশিয়ারি যুগের ভূমি। এরপর এই যে মধুপুরের ভাওয়ালগড়, কোনটা? মধুপুর, টাঙ্গাইল যে আমরা বলে থাকি, ভাওয়ালগড়, ভাওয়ালগড়, তারপর হচ্ছে তোমার উত্তরবঙ্গ, এই পর্যন্ত। এই ভাওয়ালগড় এবং বরেন্দ্র অঞ্চল বা উত্তরবঙ্গ, এটা হচ্ছে, এটাকে বলা হয় কি অঞ্চল? প্লাইস্টোসিন কালের ভূমি। কোন অঞ্চল? প্লাইস্টোসিন। এই ভূমিটা মূলত বাংলাদেশ সৃষ্টির 25,000 বছর আগে কি হয়েছে? 25,000 বছর আগে তৈরি হয়েছে। 25,000 বছর আগে কি হয়েছে? তৈরি হয়েছে। তাহলে এই দুটো ভূমি গেল। এখানে কুমিল্লাটাও হচ্ছে প্লাইস্টোসিন কালের ভূমি। কোনটা? কুমিল্লা। আর বাকি যে সকল 80% ভূমি আছে এটাকে পুরোপুরি বলা হয় নব্যপ্লাবন ভূমি। অর্থাৎ এই হিমালয় পর্বত থেকে নদীর যে জোয়ার এসেছে, নদীর সাথে যে পলি মাটিগুলো এসেছে, এই পলি মাটিগুলো এসে দিনকে দিন এগুলো আস্তে 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 কি হয়েছে? দেশে রূপান্তরিত হয়েছে, ভূখণ্ডে রূপান্তরিত হয়েছে। তাহলে এই 3 প্রকারের ভূমি। প্রথমে টারশিয়ারি যুগের ভূমি বাংলাদেশে আছে 12%। এগুলো হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সকল অঞ্চল। তারপর আসেন প্লাইস্টোসিন কালের ভূমি, বাংলাদেশে আছে 8%। টাঙ্গাইলের মধুপুরে যে ভাওয়ালগড়, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং উত্তরবঙ্গের যে অঞ্চলগুলো আছে এটা হচ্ছে প্লাইস্টোসিন কালের ভূমি। এই জন্য এগুলোতে দেখেন কি পাওয়া যায়? কিছু কয়লা, পাথর, পিট কয়লা এগুলো পাওয়া যাচ্ছে, কারণ সেগুলো একটু মোটামুটি পুরাতন। আর বাকি যে পুরো অঞ্চলটা আছে এটা হচ্ছে 80%। এই 80%-এর মধ্যে আমরা কোনো প্রাকৃতিক সম্পদ তেমন একটা পাই না, কারণ এগুলো নতুন ভূমি। সো ভূপ্রকৃতির দিক থেকে তাহলে বাংলাদেশ 3 ভাগে বিভক্ত, এবং কোন কোন অঞ্চল সেগুলো আমি একটু আপনাদেরকে একটু জাস্ট এখানে নলেজে দেওয়ার চেষ্টা করেছি। সো এটা থেকে খুব একটা বেশি পরীক্ষা প্রশ্ন আসে না, খালি 3 প্রকার এটাই আসে। তারপরে আমরা আসি এই যে প্লাইস্টোসিন কালের ভূমিগুলো যেগুলো বললাম, বরেন্দ্র ভূমি, মধুপুর, ভাওয়াল এবং লালমাই পাহাড়, উত্তরবঙ্গ যেটা আছে সব পুরোটাই। সাম্প্রতিক কালের ভূমি বাংলাদেশে 80% আছে। এগুলোকে বলা হয় 1,24,266 বর্গ কিলোমিটার জায়গায় আমাদের সাম্প্রতিক। এখানে কোনো প্রকার কি নেই? প্রাকৃতিক সম্পদ আমরা পাই না। বলেন, ভূমির অবস্থা গঠন সময় হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়? প্রত্যেকটা পড়ার পরে আমি প্রশ্ন নিয়েছি। 3 ভাগে। কি কি বলেন তো? 3 ভাগে। ওকে, বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনগুলো? পাহাড় পাহাড় টারশিয়ারি যুগের, রাইট। তারপরে আসেন, চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহ কোন পর্বতের অংশ? এই যে পাহাড়, এই যে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়, কোনটা হবে? আরাকান, ইয়োমা। ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি? এটাই কোনটা হবে উত্তর? গারো। ঠিক আছে, মনে রাখবেন সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে বিজয় বা তাজিংডং, আর সর্বোচ্চ পর্বতমালার নাম হচ্ছে গারো পাহাড়। কোনোভাবে যেন ভুল না হয়। দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা, বৃহত্তম নদীর নাম হচ্ছে মেঘনা। ওকে, সো উল্টাপাল্টা লাগাই না প্রশ্নের সাথে। ময়মনসিংহ টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলে? মিউট করে দিয়েছি। কি বলে এটাকে বলেন তো? ময়মনসিংহ এটা হচ্ছে মধুপুরের গড় বা ভাওয়ালগড়, দুটো একসাথেই আছে। ঠিক আছে, টাঙ্গাইল যেহেতু মধুপুর আর গাজীপুর হলে ভাওয়াল। ঠিক আছে। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চারণভূমি রয়েছে? দেখেন এই যে মুখস্থ কিন্তু হয়ে গেছে, গাজীপুরে আছে, তাই না?
এবার আসি বাংলাদেশের বৃষ্টিপাত। বৃষ্টিপাত থেকে আপনাদের কি আসতে পারে? এই যে অলরেডি বৃষ্টিপাত বাংলাদেশে শুরু হয়ে গেছে গত 2 দিনে। এখানে দেখেন তথ্যগত কিছু ভুল দেখেন আমরা পড়ি, কারণ এখানে বইয়ে দেওয়া আছে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার, অথচ গত 3 দিনে শুধু কুমিল্লা, নোয়াখালী, সিলেটে বৃষ্টিপাতের সংখ্যা 244 সেন্টিমিটার হয়েছে, মানে 3 দিনে। সো এই তথ্যগুলো এখন এক প্রকার ভুল তথ্য হিসেবে আমরা পড়বো। তারপর আমাদের যেহেতু পরীক্ষা বইয়ে আসে এই জন্য পড়তে হবে। সো বার্ষিক গড় বৃষ্টিপাতের সংখ্যা 203 সেন্টিমিটার। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, যেগুলো দাগাবো সেগুলো পড়বেন। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেট অঞ্চলে। সিলেটে যাদের বাড়ি তাদের এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এখান থেকে 2টা প্রশ্ন পড়বেন। এই যে বৃষ্টিপাত, তাই না? বৃষ্টির কথা শুনলেই কেমন জানি টিনের চালের ঝপঝপানির শব্দের কথা মনে পড়ে। শহর থেকে আসলে আমরা কখনো বৃষ্টিকে উপভোগ করতে পারি না, তাই না? বৃষ্টি উপভোগ করতে গেলে টিনের চালটাই বেটার। এই যে ঝপঝপ করে বৃষ্টির শব্দ, কি সুন্দর শব্দ, বাট আমরা এই শহরের চাকচিক্য জীবনে এই উপভোগটা করতে পারি না, যেটা গ্রাম থেকে করেছি। এখনকার বৃষ্টির সাথে তো সারাক্ষণে বজ্র পড়ে, বৃষ্টিতে আর এনজয় কি করবেন? সেই আমাদের যুগে চলে যান, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে তখন বজ্র এভাবে পড়তো না, সত্যিকার অর্থে পড়তো না। এখন আবহাওয়া চেঞ্জ হয়েছে, আবহাওয়া শুষ্ক হয়েছে, এজন্য বজ্রপাতও বেশি হচ্ছে। তখন এরকম ছিল না, আমরা বৃষ্টিতে ভিজে এই ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজতাম, গোসল করতাম, তারপর পুকুরে গিয়ে লাফ দিতাম, তো শেষ। এসে সুন্দর করে কি সুন্দর আরামের জীবন না? এই জীবনে ফিরতে ইচ্ছে করে না? বৃষ্টিকালে, বর্ষাকালে বৃষ্টিতে ভিজবেন, হ্যাঁ, তরুণ তরুণীরা একসাথে সব কি রাস্তা, গ্রামের যে মেঠো পথের মধ্যে দৌড়ানো, এর চেয়ে ফিল আছে? কখনোই নেই। আমরা আমাদের শৈশব হারিয়ে ফেলেছি। এখন তো বৃষ্টি বোঝাই যায় না। শহরে থাকি, বৃষ্টি হচ্ছে নাকি বাইরে জানলা দিয়ে তাকালে দেখা যায় বৃষ্টি হচ্ছে, কোনো ফিল নেই, আছে কোনো ফিল নাই। সো সেই দিন শৈশবগুলো কোথায় গেল? হারিয়ে গেছে। আমাদের শৈশব হারিয়ে গেছে, হারিয়ে ফেলেছি আমরা, সবকিছু হারিয়ে ফেলেছি। বর্ষাকালে আসেন। পরীক্ষা এখন প্রশ্ন দেয় 11 থেকে 20তম গ্রেডের, যে বর্ষাকাল কোন কোন মাস? জুন থেকে অক্টোবর মাস এবং বাংলা জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস। ওই যে বললাম, আমরা এখন হেমন্তে আর সেই ঠান্ডা ফিল করি না, তাই না? শীতে আর সেরকম মানে জাপটে ধরা শীত নাই। বসন্তের আর কোকিল ডাকে না, শরতে আর কাশফুল ফোটে না, সবগুলোই শেষ হয়ে গেছে। ওই ছোটবেলায় যখন তরকারি রান্না করতো শীতের দিনে, তাই না, পুকুর থেকে মাছ ধরে এই তরকারির যে ঝোলটা সকালবেলা উঠে ভাতের সাথে খাওয়া, এই ফিলটাও কি এখন আছে? নেই। বাড়িতে জানতো তরকারি শীতকালে জমে না, তাই না? হয় নষ্ট হয়ে যায়, আর না হয় যেই ঝোল রাখছেন সেই ঝোলটায় থাকে। হ্যাঁ, তো এইখানে দেখবেন আমাদের সেই যুগটা আর নাই, সেই কালটা নেই। তো আমরা আসি জুন থেকে অক্টোবর, জ্যৈষ্ঠ থেকে কার্তিক, এটাকে বলা হয় বর্ষাকাল। এখন পর্যন্ত আমরা বর্ষাকালের মধ্যেই আছি। শীতকাল নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি, কার্তিক থেকে ফাল্গুন, এই সময়টাকে বলা হয় শীতকাল। নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি, হ্যাঁ, সময়গুলো মনে রাখবেন। কার্তিক থেকে ফাল্গুন। বাংলাদেশের শীতলতম মাস বলা হয় জানুয়ারিকে। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস, ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ। বাংলাদেশের উষ্ণতম মাস বলা হয় এপ্রিলকে, যদিও এখন আর এই এপ্রিল নাই। এপ্রিল অনেক আগেই ওভারটেক করে ফেলেছে। আমরা দেখেছি 24 সালে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ বৃষ্টি মানে গরম পড়েছিল। এখন আর গরমের দিনগুলো কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। গরম আর গরমকে ফিল করে না, বুঝেছেন? আর এপ্রিলে সবচেয়ে বেশি গরমও এখন আর দেখা যায় না। অনেক সময় অন্য মাসেও সবচেয়ে বেশি গরম পড়ে যায়। এরপর আসি তাহলে গ্রীষ্ম বর্ষাকাল চলে গেল। কালবৈশাখী ঝড় থেকে প্রশ্ন আসে আপনাদের, সেটা হচ্ছে কালবৈশাখী ঝড় হয় কোন মাসে? একটা প্রশ্ন আসে, চৈত্র এবং বৈশাখ মাসে। এটা 2টা উত্তর আছে। বাংলাপিডিয়ার মতে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এবং 6ষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের মতে চৈত্র বৈশাখ মাস। যেহেতু আমরা আমাদের কি বই, আমাদেরকে বোর্ড বই ফলো করতে হয়, এই জন্য আমাদের কোনটা পড়তে হবে? বোর্ড বইটা পড়তে হবে। তাহলে চৈত্র থেকে বৈশাখ মাসে বলা হয় কালবৈশাখী ঝড়। উষ্ণতম শীতলতম, এটা সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। হ্যাঁ, এটা ভিভিআই হিসেবে নেন, যে বই থেকে দাগিয়ে নেন।
সবচেয়ে বেশি এটা আসে পরীক্ষায়। এটার পরে পরে এই যে দিন রাত্রি সর্বত্র সমান এটা আসে। সো এই দুটোকে কোনোভাবে মিস করা যাবে না, এটাকে ভিভিআই হিসেবে সবাই মুখস্থ করে ফেলেন। এরপরে যেটা আছে আমাদের দিন রাত্রি ছোট বড় দিন রাত, তাহলে বড় দিন যদি হয় তাহলে রাত ছোট হবে অবশ্যই। তাহলে যেটাতে বড় দিন চাবে 21শে জুন আর ছোট রাত 21শে জুন। ছোট দিন 22শে ডিসেম্বর, বড় রাত 22শে ডিসেম্বর। দিন রাত্রি সকলেই সমান 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। সো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখনকার ভূগোলের মধ্যে এই ভৌগোলিক অবস্থান বাংলাদেশের আবহাওয়া জলবায়ু থেকে সবচেয়ে বেশি এটা থেকে প্রশ্ন দিয়ে থাকে। সবাই সুন্দর করে এটা পড়ে ফেলবেন। আমরা এবার আসি বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু। এখান থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষা দেয় 11 থেকে 20তম গ্রেডের, ঠিক আছে? কোনগুলো দেয় একটু দেখি। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের নাম কি? এটা হচ্ছে বাংলাদেশ BMD, যেটাকে বলে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের নাম। এটার থেকে যেটা আসে বেশি, আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কতটি? 2টি। কয়টা? ঢাকায় একটা, চিটাগং একটা। সো এখানে আমরা দেখি আবহাওয়া অধিদপ্তরের ছবিটা আছে কিনা। স্পার্শো, স্পার্শো সবচেয়ে আলোচিত প্রশ্ন। ধরে নিতে পারেন এই এখন যে বজ্র পড়ে এবং বৃষ্টির যে সময়, এই জন্য স্পার্শোটা একটু অনেক বেশি হাইলাইটিং করে পড়বেন। স্পার্শো থেকে যেটা আসে, স্পার্শোর পূর্ণরূপ কি? স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটার থেকে যেটা সবচেয়ে বেশি আসে, এটা অনেকবার এসেছে 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলোতে। স্পার্শো যে মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয়? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্পার্শো আছে। আর প্রধান কার্যালয় আগারগাঁও, ঢাকা। 4টা প্রশ্ন আসে, 4টাই মুখস্থ করে ফেলবেন সবাই। স্পার্শো কেন্দ্রটা আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে স্পার্শো কেন্দ্র, বর্তমান ঢাকায় যেটা আছে এটা হচ্ছে স্পার্শো কেন্দ্র। ছবিটা দেখে নেন। আগারগাঁওতে এটা অবস্থিত। কোথায়? আগারগাঁয়ে অবস্থিত। তারপরে আসেন ভূ উপগ্রহ কেন্দ্র। আমরা যেখান থেকে এই যে এখন ইন্টারনেট চালাচ্ছি, আপনি যেখান থেকে ক্লাস করতেছেন, আপনাকে ক্লাসের ফ্রিকোয়েন্সিটা যেখান থেকে দিচ্ছে, এটা হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্র। এটা ছাড়া আপনি ক্লাস করতে পারতেন না। সো বাংলাদেশে মোট ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে 4টি, তবে আসে 2টা। কোনটা? প্রথম এবং দ্বিতীয়টা আসে, প্রথমটা এবং দ্বিতীয়টা। কারণ দেখেন এগুলো অঞ্চলের সাথে নামের মিল নাই। যেমন বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রের নাম কি? বেতবুনিয়া। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে। তাহলে এখান থেকে 4টা প্রশ্ন করতে পারে 4 ভাবে। একটা হচ্ছে প্রথম কোনটা, কোথায় অবস্থিত, কত সালে প্রতিষ্ঠিত হয়, এবং প্রথম মানে বেতবুনিয়া, রাঙ্গামাটি 75। 3টা প্রশ্ন এখান থেকে 3 ভাবে হতে পারে। আবার তালিবাবাদ থেকেও 3টা প্রশ্ন হতে পারে, যে তালিবাবাদ কেন্দ্র কোথায় অবস্থিত? গাজীপুরে। গাজীপুরের কেন্দ্রটির নাম কি? তালিবাবাদ। কত সালে প্রতিষ্ঠিত হয়? 82 সালে। বাংলাদেশের দ্বিতীয় উপগ্রহের নাম কি? তালিবাবাদ। আর দুটো দেখেন মহাখালী কেন্দ্রের সাথে মিল আছে, তাই এগুলো আসে না। এই প্রথম 2টাই বেশি আসে পরীক্ষায়। সব প্রথম 2টাই বেশি করে পড়ে নেবেন সবাই। তারপরে আমরা দেখি আর কি আছে। এই যে এটাতে বাংলাদেশের যে ভূ-উপগ্রহ কেন্দ্র, এটা ছবি নিয়েছি। এখান থেকে আমাদের আপনাদের নেটওয়ার্কগুলো পায়। আমরা ফ্রিকোয়েন্সি চালাই, আমরা ডাটা চালাই, আমরা ওয়াইফাই চালাই, সব এখান থেকে। তারপরে আসি বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পার্টটা। এখান থেকে ধরে নিতে পারেন একটা প্রশ্ন প্রত্যেকবার আসে। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। তাহমিনা আক্তার কথা বলতে চাচ্ছেন? আচ্ছা, দিব, সুযোগ দেব, সমস্যা নেই। ওকে, তার আগে একটু কথা বলে নেই, সমস্যা নেই, এটা আমরা শেষ করব। যার যার কথা বলার কিছু আছে হাত তোলেন। একান্তই গুরুত্বপূর্ণ কথা ছাড়া অযথা কথা বলিয়েন না। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, সার্ভিস সংক্রান্ত কোনো প্রশ্ন আমাকে করবেন না প্লিজ। সার্ভিসের প্রশ্ন যদি করতে হয় তাহলে সার্ভিস থেকে কেরালায় হবে, সেখান থেকে আপনারা বলবেন। আর যদি আমার কোনো সুপারিশ করা থাকে সেটা আমি বলে দেব, ঠিক আছে? হ্যাঁ, বলেন কারা কারা কথা বলতে চাচ্ছেন, হাত তোলেন। এখানে আরেকটা ব্যাপার, যারা ক্যামেরা অন করেছেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা অফগুলোকে দেখা যাচ্ছে না।
ওই জন্য ওদেরকে খুঁজে খুঁজে বের করে আমাকে আনমিউট করতে হচ্ছে। ওকে, সো মন খারাপ করিয়েন না। কে? মোহাম্মদ জহিরুল, বলেন। জহিরুল ইসলাম কিছু বলবেন? তার মানে আপনি হ্যান্ড রাইজ করেন, নাহলে আপনাকে দেখতে পাচ্ছি না। জহিরুল, আনমিউট করেন। মনে হয় পাচ্ছে না। ওকে, কানিস ফাতেমা, ইভা, ইভা বলেন, কিছু বলবেন? ইভা, আপনিও কি আনমিউট করতে পারছেন না? এখান থেকে রিকোয়েস্ট দিচ্ছি, তারপর হচ্ছে না। রিসুল মিয়া, রিসুল ইসলাম বলেন। রাইসুল ইসলাম স্যার। হ্যাঁ, রাইসুল ইসলাম, স্যার বাংলাদেশের রাইসুল। স্যার, হ্যাঁ আপনার নামের স্যার অক্ষর ঠিক আছে? রাইসুল। হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম লিখি স্যার এই জন্য। আচ্ছা, ঠিক আছে, বলেন। স্যার বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তো কিছু বললেন না স্যার। রোহিঙ্গাদের ইস্যু নিয়ে বললেন, কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যে এত দুর্বল স্যার, এটা নিয়ে তো কিছু বললেন না, এই জন্য একটু মনে কষ্ট পাইছি স্যার। যুদ্ধটা আসতে দেন, তারপরে বলবো নি। যুদ্ধের পর আচ্ছা আসুক, স্যার। ঠিক আছে? মানে আমি পার্ট বাই পার্ট এটা বোঝাবো, ঠিক? ওকে, এটা তো জাস্ট আচ্ছা আসছে আচ্ছা যেটা স্যার। বলেছি। সো চিন্তা নিয়েন না, অনেক বেশি অনেক তথ্য জানতে পারবেন। জাস্ট লেগে থাকেন, ক্লাসগুলো করেন, হয়ে যাবে। আলামিন বলেন ভাইয়া। আলামিন, আলামিন, আপনি হচ্ছেন আনমিউট। মনিরা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে লেকচার শিটটা দিছেন, এখান থেকে আপনারা যে অ্যাসাইনমেন্ট টেস্টটা আমাদের নিবেন, এই লেকচার শিট থেকে কি কোশ্চেন গুলো আসবে মানে আমি এখনো জব সলিউশনটা নেই তো এই জন্য বলতেছি। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা সত্যিকার অর্থে যদি বলি, আমাদের জানার কথা না। হ্যাঁ, কিভাবে আপনাদের নিচ্ছে সেটাও আমি ঠিকই জানি না, কারণ আমরা এটা তো সার্ভিস থেকে নেয়, তো তারা বেশি ভালো জানে। তারপর আমি বলবো যে যদি জব সলিউশন মেনশন করে থাকে, তাহলে অবশ্যই জব সলিউশন থেকেই নেবে। হ্যাঁ, এখানে মানে অন্য পড়ার ইয়ে থাকার কথা না। সিলেবাসে যা ধরিয়ে দিয়েছে সেটাই। আর জব সলিউশন বলে না, দুনিয়া যাই বলে না কেন, তথ্যের বাইরে কিছু আছে? আপনি যদি মুখস্থ করে ফেলেন, যেখান থেকে আসুক পারবেন। ওকে জি মনিরা, থ্যাংক ইউ। হ্যাঁ, পপি বলেন, পপি আক্তার। আর আর যাদের ফোনে নিজস্ব নাম নাই, তাদেরকে কিন্তু নাম বলে এখানে কঠিন অবস্থা হবে। সো নাম যদি থাকে, নাম লিখে ফেলিয়েন। হ্যাঁ, পপি বলেন। স্যার, লেকচার শিট কি সরাসরি নেওয়ার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে, অফিসে আসবেন। অফিস ওই যে ঢাকা ইউনিভার্সিটির এখানে ওইটা? জি জি জি। ঠিক আছে স্যার। ওকে, ফারদিন আলম বলেন। ফারদিন, ফারদিন মেবি, হ্যাঁ ফারদিন বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভাইয়া বলে ফেলেন। কে বলছেন? ফারদিন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন ভাই। ওই যে আপনি কিছু বিষয় স্কিপ করে দিলেন, এখন প্রাইমারি সহকারী শিক্ষক যদি টার্গেট থাকে আমার, তাহলে কি ওই বিষয়গুলো আমি স্কিপে করে হ্যাঁ, যাব নাকি এগুলো না না, পড়াটা ওর ভালো উপরে হবে? যাবেন। আমি কোনো কিছু স্কিপ করি নাই, বলছি ওটা বাসায় পড়ে নেবেন। স্কিপ করার আচ্ছা কোনো আচ্ছা, উপায় নাই। এখানে যে শর্ট করেছে, আরো কত শর্ট করতে বলেন, বলেন। আর শর্ট ঠিক করা যাবে আছে, না। ঠিক আছে, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। ওকে। হ্যাঁ, শাপলা বলেন। শাপলা শোনা যাচ্ছে? শাপলা, আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমার বলার কিছু নাই, আমি ক্লাস করতেছি, আমার ছেলে পাশে বসছে, আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি তো আমার স্যারের সাথে কথা বলো, এখন আমি তোমার স্যারের সাথে একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা। বারবার বিরক্ত করতেছে। হ্যাঁ, এদিকে এসো বাবা, বলবা কথা বলবা এখন। বাচ্চারাও ক্লাস করে নাকি আপনাদের সাথে? এরা ভালো, খারাপ না। হ্যাঁ, বাচ্চারা সাথে থাকা খারাপ না, সমস্যা নেই। শাপলা, অন্য কোনো সময় আপনার বাচ্চা কথা বলবে, এখন মানে মুড খারাপ। হ্যাঁ বলেন। আইফোন, আইফোন আপনার নামটা চেঞ্জ করেন প্লিজ। হ্যাঁ, আপনার নাম তো আইফোন না লিস্ট। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার রেগুলার ক্লাস করা হচ্ছে, কিন্তু ওই শীট বা বই জাতীয় কোনো কিছু এখন আমার কালেক্ট করা হয়নি।
তো ওই ওগুলো আর কি কিভাবে কালেক্ট করব বা কিভাবে আর কি নোট ডাউন কোনো কিছু? ওকে, বলে দিচ্ছি। এটা হচ্ছে বইবাড়ি.com-এ ঢুকবেন। বইবাড়ি.com-এ ঢুকে আপনার যে চাহিত বিষয়বলি আছে সেখানে যা যা লাগবে শুধু অর্ডার করবেন, বিকাশে টাকা রাখলেই হলো। আর কিচ্ছু লাগবে না, অর্ডার করে সব নিয়ে ফেলবেন। ঠিক আছে? হ্যাঁ, বলেন শেফালি। জি স্যার। স্যার, বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, এটা স্যার আমি একটা বইয়ের মধ্যে দেখলাম লালখার, সিলেটের লালখার, কিন্তু আরেকটা বইয়ের মধ্যে দেখলাম আপনার মৌলভীবাজার। এখন স্যার কনফিউশন, কোনটা দিব? বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত আপনি লাল খালে পড়বেন। এখানে একটু কনফিউশন আছে, যেমন বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থানের নাম হচ্ছে লালাখাল। হ্যাঁ, সো স্যার মানে আবার দুটোর মধ্যে রেফারেন্স দেওয়া। হ্যাঁ, দুটো রেফারেন্স আছে, এরকম বেশ কিছু তথ্য আছে রেফারেন্স ভিত্তিক। সো সিলেট আমরা পড়ি সচরাচর। এখন তারপরে যখন জেলাতে যায় তখন এটা নিয়ে কনফিউশন হয়, যেহেতু শীতলতম জায়গা সুতরাং লালাখাল হিসেবেই পড়বেন, এটাকে রেফারেন্স ঠিক আছে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ওকে ইউ। শেফালি, ওকে, ঠিক আছে। আচ্ছা মেহেদি ভাই, এরপর হচ্ছে তরিকুল ভাই এবং লাম মনে হয়। আপনাদের আমি শেষের দিকে সুযোগ দিচ্ছি। হ্যাঁ, আমরা পড়ায় আবার চলে যাই, পড়া অনেকগুলো যেগুলো বাকি আছে শেষ করে শেষে আমরা সব কথাগুলো বলবো। এবার আমরা আসি বাংলাদেশের জাতীয় বিষয়গুলির মধ্যে বাংলাদেশের প্রতীক এবং মনোগ্রাম। দেখেন, জাতীয় প্রতীক এবং মনোগ্রামের মধ্যে কিন্তু তফাৎ আছে। আমরা অনেকে জাতীয় প্রতীক মনোগ্রামের মধ্যে পার্থক্যটা করতে জানি না। সো জাতীয় প্রতীক থেকে যে প্রশ্নগুলো আসবে, মনোগ্রাম থেকে যে প্রশ্নগুলো আসবে, সেগুলো আমি এখানে দাগাই দেব। হ্যাঁ, তাহলে আশা করি ওটা নিয়ে আর সমস্যা হবে না। জাতীয় প্রতীক থেকে প্রশ্ন একবারে সচরাচর 2 থেকে 3টা প্রশ্ন আসে। প্রথমে আসি বাংলাদেশের জাতীয় প্রতীক। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনারকে কামরুল হাসান। কামরুল হাসানের আরো বেশ কিছু ব্যাপার আছে, একটু এটার সাথে অ্যাড করে দেই। যেমন পটুয়া, কামরুল হাসানের উপাধি কি? পটুয়া বলা হয় তাকে। ঠিক আছে, কি বলা হয়? পটুয়া বলা হয়ে থাকে। তারপরে তার আরো কি কি আছে বলেন তো দেখি। তার গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন 3 কন্যা। কি আছে? 3 কন্যা। তারপরে কি আছে? নায়র। এগুলো হচ্ছে তার শিল্পকর্ম। এগুলোর জন্য তিনি কি আছেন? অমর হয়ে আছেন। 3 কন্যা এবং নায়র। সো 3 কন্যা এবং নায়র এটা, এবং পটুয়া উপাধি কার ছিল? কামরুল হাসানের ছিল। এই 2 থেকে 3টা তথ্য এখান থেকে অ্যাড করে নেন। এরপর আসেন আপনাদের আর কি আসে। সো এই যেখানে বাংলাদেশের জাতীয় প্রতীকের কি আছে, কোথায় কি আছে, এটার মধ্যে সবচেয়ে যেটা আসে, বাংলাদেশের জাতীয় প্রতীকের কয়টি তারকা আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকের 4টি তারকা আছে 2 পাশে। বলেছে উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাট গাছের 3টি পরস্পরযুক্ত পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা। মোট এটাকে বলা হয়ে থাকে আমাদের জাতীয় প্রতীক। কি বলে? জাতীয় প্রতীক। জাতীয় প্রতীকের পরে আমরা এখানে ছবি দিয়ে দেখাবো, ছবিতে দেখেন সবাই বুঝে যাবেন। এই জাতীয় প্রতীকের অবস্থানটা দেখেন আমাদের। এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, এটা হচ্ছে আমার রাষ্ট্রীয় মনোগ্রাম। জাতীয় প্রতীক কি বলেছে? মাঝখানে ভাসমান শাপলা ফুল, তাই না? উভয় পাশে কি আছে? ধানের শীষ আছে, মার্কা, তাই না? বিএনপির মার্কা ধানের শীষ, শাপলা ফুলও চলে আসছে। এরপর আসেন, এই যে 2 পাশে 2টা করে কি আছে? তারকা আছে। মাঝখানে 3 পাতার পাট গাছের 3টা কুচি পাতা বা কম বয়সী পাতা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, তাই না? সো জাতীয় প্রতীক নিয়ে আমাদের অনেক দ্বন্দ্ব কন্দল চলছে, অনেকে ফেসবুকে কথা বলেছেন। এবার এটা দেখে শিওর হন জাতীয় প্রতীকটা ঠিক কি। হ্যাঁ, এটা সাধারণত কোথায় থাকে? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পেছনে দেখবেন কোনো রাষ্ট্রীয় আলোচনা করতে গেলে জাতীয় প্রতীককে এখানে কি করা হয়? রাখা হয়। আর রাষ্ট্রীয় মনোগ্রামের এটা হচ্ছে কি? মাঝখানে লাল বৃত্তের মাঝখানে, নাকি গোলাকার লাল বৃত্তের মাঝখানে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, এবং উপরে বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং নিচে লেখা সরকার, 2 পাশে 2টো করে তারকা, মোট 4টি তারকা। এটা হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রাম। তাহলে মনোগ্রাম এবং প্রতীকের যেন কোনো ভুলভাল না হয়। সো আমরা আজকে এটা চিনে নিলাম, আর যেন ভুল কখনো না হয়। এরপর আমরা আসি আর কি কি আসে পরীক্ষায় এখান থেকে। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম লাল রঙের বৃত্তের মাঝে, বলেছিলাম না? লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, বৃত্তের অপর দিকে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ,
এবং নিচে লেখা সরকার, বৃত্তের দুপাশে দুটি করে, মোট 4টি তারকা। পরীক্ষায় কয়েকবার আসছিল বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের তারকা কতটি আছে? মোট তারকা হচ্ছে 4টি। কতটি তারকা? 4টি। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ.এন. সাহা। কি নাম? বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের নাম হচ্ছে, যিনি ডিজাইনার ছিলেন তিনি হচ্ছেন এ.এন. সাহা। তারপর আমরা আসি রাষ্ট্রীয় মনোগ্রাম থেকে আর কোনো প্রশ্ন আসতে পারে কিনা। জাতীয় পতাকা খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলবো টপিকস। জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা তৈরি করেন কে? শিবনারায়ণ দাস। প্রচুর পরিমাণ পরীক্ষা আসে। আর জাতীয় পতাকার বলা হয়ে থাকে যে মানে উত্তোলন দিবস, উত্তোলন হয় কবে, এটা পরীক্ষা আসে। সো এখান থেকে একটা প্রশ্ন রাখবেন, নকশা তৈরি করেন শিবনারায়ণ দাস। তাহলে কেন বর্তমান জাতীয় পতাকার রূপকার বলা হয় কামরুল হাসানকে? এটা এক প্রকার প্রভাব বিস্তার করা, বুঝেছেন তো? মানে কামরুল হাসান এখানে প্রভাব বিস্তার করে ক্রেডিটটা তার কাছে করে নিয়েছে, কিন্তু আদৌ তার ক্রেডিট ছিল না। এখানে ক্রেডিটটা কার ছিল? শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস কি করেছিল? আমাদের মানচিত্রের মাঝখানে, জাতীয় পতাকার মাঝখানে, এই লাল বৃত্তের মাঝে আমাদের মানচিত্র ওকে দিয়েছিল। দিতেই পারে মানচিত্র, তাই না? দিতেই পারে মানচিত্র। সব মানচিত্র দিয়েছে জন্য পরে খালি কামরুল হাসান মানচিত্রটা বাদ দিয়ে নিজের করে নিয়েছে সব। এটা খুবই বৈষম্য হয়েছে তার সাথে। এটা কি হয়েছে? বৈষম্য করা হয়েছে কার সাথে? কামরুল হাসান শিবনারায়ণ দাসের সাথে। কারণ এটা যদি আমরা স্বীকার করি একান্তই, অফকোর্স আমাদের এটা স্বীকার করতে হবে যে শিবনারায়ণ দাসই হচ্ছে আসল, কিন্তু তাকে কি করা হয়েছে? এক প্রকার হেট করা হয়েছে এখানে। তারপর আসেন জাতীয় পতাকা উত্তোলন দিবস। এই যে পতাকা আপনারা দেখতে পাচ্ছি, এটা ছিল আমাদের স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতার পরেও ছিল। এটা আমাদের স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতার পরেও এটা আমাদের ছিল। আর এটা বর্তমান। এটাই সুন্দর দেখায় না? এটাই কিন্তু সুন্দর দেখায়। সো এটা ছিল শিবনারায়ণ দাসের, আর ওটা হচ্ছে কার? কামরুল হাসানের। জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয় কত তারিখে? 4 জানুয়ারি 1972, অর্থাৎ যুদ্ধের পরে আমরা মানচিত্র বাদ দিই। বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় কত সালে? 72 সালের 17 জানুয়ারি। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সাল। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় এক ছাত্র সভায়। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। উত্তোলন করেন কে? ডাকসু ভিপি আসম আব্দুর রফ। আর জাতীয় পতাকা উত্তোলন দিবস 2রা মার্চ। সব কটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এগুলো দাগাই দিচ্ছি না, সব পড়ে ফেলবেন। জাতীয় সঙ্গীত, এটা নিয়ে কত কথা, তাই না? কত বিতর্ক হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে। যদিও এখানে বিতর্ক করার অনেকগুলো জায়গা আছে, আমরা স্বাভাবিকভাবে যেটা চিন্তা করি হয়তো 500 বছর পর সেই চিন্তাটা ভিন্ন হবে। এখানে যদি একটু ব্যাপারটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের এই যে জাতীয় সঙ্গীতটা, সেটা কিন্তু আমাদের যুদ্ধের পূর্বে তৈরি করা। কখন? যুদ্ধের পূর্বে। সো যুদ্ধের পূর্বে আমাদের জাতীয় সঙ্গীতটা কোথায় থেকে নেওয়া হয়েছে? আমাদের যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের 1905 সালের এই আমার সোনার বাংলা কবিতা থেকে নেওয়া হয়েছে। এবং এই আমার সোনার বাংলা কবিতায় চরণ ছিল কতটা? 25টা। এই 25টা চরণ থেকে মাত্র 10টা চরণ নিয়ে আমাদের জাতীয় সঙ্গীত বানানো হয়। প্রেক্ষাপট ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। এখন যারা এটাকে রাখতে চাচ্ছে তাদের যুক্তি হচ্ছে, আমরা দীর্ঘকাল ধরে এটা কি করে আসতেছি? পাঠ করে আসতেছি। আমাদের মননে, আমাদের ভেতরে, উপরে, সকল জায়গায় কি এই জাতীয় সঙ্গীত জায়গা করে নিয়েছে। সুতরাং এটাকে আমরা সহজে ভুলতে পারবো না, এটা অসম্ভব। আবার যারা এটা চেঞ্জ চাচ্ছে তাদেরও যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। কারণ আমার জাতীয় সঙ্গীত শুধু আমার না, পৃথিবীর যত জাতীয় সঙ্গীত আছে প্রত্যেকটা জাতীয় সঙ্গীতে কি আছে জানেন? সেই দেশের ইতিহাস এবং ঐতিহ্য থাকে, সে দেশের লড়াইয়ের সংগ্রামের ইতিহাস থাকে। পৃথিবীর ইতিহাসে মাত্র 2টো দেশ স্বাধীন হয়েছে কি করে? রক্ত দিয়ে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ। সো আমরা 9 মাস যুদ্ধ করলাম, এত বেশি আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বলিয়ান। হ্যাঁ, সারাদিন মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই থাকি। সো তাহলে আমাদের জাতীয় সঙ্গীত কেন ঠিক 71 সালের 3 মার্চেরটাই কেন পাঠ করতে হচ্ছে? আমাদের 9 মাসের একটা রক্তক্ষয়ী যুদ্ধ, সেখানে কি আনা যেত কিনা, তাই না?
অফকোর্স আনা যেত। সো এখানে আমার যে আমার পার্সোনাল ভিউটা হচ্ছে অবশ্যই জাতীয় সঙ্গীত চেঞ্জ করা উচিত। এটা এমন না যে একেবারে এটা সিল মেরে দিয়েছে, চেঞ্জ করা যাবে না, পরিস্থিতির প্রেক্ষাপটে চেঞ্জ করা উচিত। কেন উচিত প্রথমত বলি। প্রথম যেটা কারণ, তখনই এটা চাইলে চেঞ্জ করতে পারতো। কারণ মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি মানে শোনা হয়েছে এবং সবচেয়ে বেশি গাওয়া হয়েছে একটা গান, সেটা হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসি একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, তাই না? একবার এই গানের মানে ওল্ড ভার্সনটা শোনেন তো, আপনার রক্ত কি টকবক করে না না করে, শুনিয়েন ভালো করে, আপনার রক্ত টকবক করে। আর আমার বর্তমান জাতীয় সঙ্গীত একটু শোনেন তো দেখি, আছে কিছু ফিল? ঘুম ধরে যায়। হ্যাঁ, এই যে সবুজ শ্যামল শস্য শ্যামল দেশ এখন না হয় আছে, ৭১ না হয় আছে, আগামী ৫০০ বছর পর, আগামী ২০০ বছর পর বাংলাদেশে সবুজ শ্যামল কিছু খুঁজে পাওয়া যাবে? আদৌ যাবে না। তাহলে আপনি এখন যে সেন্সে জাতীয় সঙ্গীতটা পাঠ করতেছেন, ২০০ বছর পর সেই ফিলটা সেই বাচ্চাগুলো পাবে না। এখনের জেনজিরা এটা এটা পছন্দ করছে না। আর তখন তো আলফা বিটা সবগুলোর পরে আরো সিটা থেকে শুরু করে যা যা আসবে, সেগুলোকে আপনি কিভাবে মেনটেন করবেন? সো দেশকে যদি, দেশের ইতিহাস ঐতিহ্যকে যদি আপনি অ্যাটলিস্ট লিড করতে চান, তাহলে আপনার কি করা উচিত? অবশ্যই যে দেশের মুক্তিযুদ্ধকে যদি ধারণ করতে চান, আপনাকে অবশ্যই মুক্তিযুদ্ধ রিলেটেড উচিত ছিল জাতীয় সঙ্গীত নির্বাচন করা। তাহলে অ্যাটলিস্ট ৫০০ বছর পরও আমার জেনারেশন তখন দেখবেন পাট গাছ কেমন দেখতে, সেটার জন্য গ্রামে যেতে হবে। পাট গাছ দিয়ে আসলে খাট হয় না, চৌকি হয় না, চেয়ার হয়, সেটাও বাচ্চারা জানবে না। তখন আমার সবুজ শ্যামলে প্রকৃতি থাকবে? থাকবে না। কিন্তু আমার যুদ্ধকে যদি বাচ্চারা ভুলে যায়, কি দিয়ে মনে রাখবেন বলেন তো? এখনই তারা ২১শে ফেব্রুয়ারি মনে রাখে না। এখনই ২১শে ফেব্রুয়ারিতে তারা কি করে? ঢাক ঢোল পিটিয়ে ব্যান্ড বাজিয়ে হিন্দি গান শুনে পালন করে। ১০০ বছর পর ২১শে ফেব্রুয়ারি কোনো আধিপত্য থাকবে? ২৬শে মার্চ শোক দিবস নাকি সুখ দিবস, এখনই তাদের এটা মনে নাই। তাহলে ১০০ বছর পর, আপনি ৫০০ বছর পর কল্পনা করেন তো ঠিক মুক্তিযুদ্ধকে কিভাবে মনে রাখবে? তাহলে মনে রাখার একটা পলিসি আছে, সেটা কি জানেন? জাতীয় সঙ্গীতটাতে এটা ঢুকিয়ে দেওয়া। এতে করে যেটা হবে, তারা সবকিছু ভুলে গেলেও খেলার মাঠে গিয়ে যখন জাতীয় সঙ্গীত পড়বে, স্কুল কলেজে গিয়ে যখন জাতীয় সঙ্গীত পড়বে, কোনো অনুষ্ঠানে গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাইবে, তখন তাদের ফিলটা আসবে, অনস আপন এ টাইম আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে, তো দেশটাকে মনে রাখা যাবে। এখন এটাতে যদি আপনি অযৌক্তিকতা মনে করেন, দ্যাটস ইউর উইশ, বাট এটাই রিয়েলিটি, এটাই সামনের দিকে হবে যদি আপনার জাতীয় সঙ্গীতে এই জিনিসটা ধরে না দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা ৩টা দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। রবীন্দ্রনাথ তো নিজেও জানে না তার গানকে আমরা নিয়েছি। সে তো ৬১ সালে মারা গেছে, নিয়েছি ৭১, তাই না? সে তো প্রত্যক্ষভাবে ভারতের জাতীয় সঙ্গীত করে গেছেন, শ্রীলঙ্কা জাতীয় সঙ্গীত করে গেছেন। সেগুলোতে দেখেন তাদের দেশের কি আছে, লড়াই সংগ্রামের ইতিহাস আছে। ভারত মেহতারাম, তাই না? বললেই কেমন বুকের মধ্যে একটা ধাক করে কি দেয়, হিট দেয়। আর আমার সোনার বাংলা, বাংলাদেশ নামটাও সেখানে নাই। সেখানে আপনার কিভাবে হিট করবে? আপনি এখন ব্যাপারটাকে ভিন্নভাবে নিতে পারেন, বাট আমার উইশ যেটা, এটার অবশ্যই চেঞ্জ করা উচিত ছিল তখন। এখন আমি জানি না সেটা নিয়ে প্রেক্ষাপট কি বলবে বা প্রজন্ম কি চায়, বুঝেছেন? এবার আসি জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা কবিতার কত চরণ গাওয়া হয়? ১০ চরণ গাওয়া হয়। কত তারিখে এটা গৃহীত হয়? ৩ মার্চ ১৯৭১ সালে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে কত চরণ গাওয়া হয়? ৪ চরণ গাওয়া হয়। জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। সব প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ, কোনো বাদ দেওয়ার উপায় নেই। জাতীয় সঙ্গীতের ব্যাপারটা গাওয়া গেলে এখানে গাওয়াই দিতাম। বাংলাদেশের রণসঙ্গীত সবাই জানেন, এটা কে করেছেন? কাজী নজরুল ইসলাম। চল 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 উর্দু কখনে বাদে মাজল, তাই না? পূর্বে উতলে ধরণীতল, অরুণ পথ তরুণ দল, চলে চলে চল। সো এই রণসঙ্গীতের মধ্যেও কিন্তু একটা কি আছে, আন্দোলন আন্দোলন ভাব আছে, আছে না? একটা হিট হিট ভাব আছে। সো এটা হয়তো বা জাতীয় সঙ্গীত না করা যাক, কিন্তু এটাকেও আমরা কয়জন ঠিক মনে রাখি, তাই না? কয়জন ঠিক এটাকে মনে রাখি? সো রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের এই রণসঙ্গীত কোথায়, কোন পত্রিকায় হয়? শিখা পত্রিকায় হয়।
কোথায় কি নামে প্রকাশিত হয়? নতুনের গান নামে। আর এটা কতটা চরণ আছে? 21টা চরণ বা লাইন আছে। এরপর আসি জাতীয় কবি, তাই না? জাতীয় কবিকে আমরা একটু দেখবো। জাতীয় বন চিড়িয়াখানা। জাতীয় বন কি? চিড়িয়াখানা। সুন্দরবন। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকা কততম? 798তম। সব কয়টাই গুরুত্বপূর্ণ, 4টাই পড়বেন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম হচ্ছে সুন্দরবন। ইউনেস্কো সুন্দরবনকে কত সালে ঐতিহ্য ঘোষণা করে? 1997 সালে। মনে হয় এটা প্রাইমারিতে আপনাদের এইবার আসছিল, তাই না? প্রাইমারিতে আপনাদের এবার এটা আসছিল, সুন্দরবনকে কত সালে করা হয়। তারপরে আসি, এই যে বাঘ বন দেখতে পাচ্ছেন, তাই না? সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের আধার, বাট এটাকেও খেয়ে ফেলার একটা বিশাল চক্রান্ত করেছিল কারা? ইন্ডিয়া। সুন্দরবনের অদূরে কি দিয়েছিল বলেন তো? রামপাল বিদ্যুৎ কেন্দ্র দিয়েছিল। এবং এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র কি করেছে? সরাসরি ভারতের অর্থায়নে তৈরি হয়েছে। অর্থাৎ রাজনীতির পিছনের পিঠটা তো আমরা জানি না, এই জন্য অনেক কিছু আমরা বুঝি না। কি করেছিল? এই সুন্দরবনের অদূরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল কেন জানেন? আমাদের সুন্দরবনকে খেয়ে দেওয়ার জন্য। এখানে পুরোপুরিভাবে অর্থায়ন করেছে ভারত। কেন? এই সুন্দরবন যখন, এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র যখন সেখানে হবে, এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত যে সকল মানে কি যাবে, কলকারখানার ওই বিদ্যুৎ কেন্দ্রের যে সকল বিষক্রিয়া রাসায়নিক পদার্থ বের হবে, সেগুলো গিয়ে কোথায় পড়বে? নদীতে পড়বে। সুন্দরবনের কাছে রায়মঙ্গল নদী, ঠিক আছে, হারিয়াভাঙ্গা নদী, এই নদীতে পড়বে। তখন সুন্দরবনের যে জীব বৈচিত্র্য আছে, আমাদের যে সুন্দরী গাছ যেটা হয়, ম্যানগ্রোভ বন, ম্যানগ্রোভ গাছ, সেটা আর হবে না। তাহলে আমাদের অহংকার শেষ। আবার কি হবে? এই ধূলি কণাগুলো বাতাসে উড়ে যাবে, বনগুলোতে যাবে। পশু পাখিরা পানি পান করতে পারবে না, যেহেতু বনটা একসাথেই, ওদের 38, আমাদের 62। সো তাদের প্ল্যান হচ্ছে আমাদের দেশ থেকে পশু পাখিগুলো এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে এটা দূষিত করবে। এই এলাকার, এই সুন্দরবনের যেগুলো আছে সব ওদের এলাকায় তখন কি করবে? ভিড় করবে। এতে করে আমাদের সুন্দরবনের স্বকীয়তা শেষ, তাদের এই 38%ই তাদের জন্য অহংকারের জায়গায় পরিণত হবে। এই হচ্ছিল তাদের প্ল্যান। বললাম না, রাজনীতি বড় কঠিন। হ্যাঁ, উল্টো পাশে আমাদের শেষ করে, আমরা বুঝতে পারি না। সো এটা ছিল তাদের প্ল্যান। তারা কিন্তু সাকসেস এক প্রকারের এখানে, কারণ রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। দেখবেন আগামী 50 বছরের মধ্যে আমাদের সুন্দরবনের বাঘও নাই, হাতিও নাই, হরিণও নাই, চলে গেছে। কারণ এই বাতাস তারা নিতে পারবে না, তারা শুষ্ক বাতাস, এই বাতাসকে গ্রহণ করতে পারবে না। দৌড়াবে কোথায়? ভারত অভিমুখে। যখন দেখবে যে সব আশা শেষ, আস্তে করে কাঁটাতারে বেড়া দেবে, এখন আমাদের সব, তোমরা এখন সুন্দরবনকে ভাইজা খাও। ঠিক আছে, এই হবে পরিস্থিতি। এটা ছিল প্ল্যান। আমরা এখানে ফাঁদে পা দিয়েছি। এই ফাঁদগুলো এই বিগত সরকারের আমলে সবগুলো ফাঁদে পা দিয়েছি আমরা, কারণ এটা তো ওই রকম করে সাজানোই ছিল, প্রি প্ল্যান্ড ছিল এটা। আপনি যে দলকে অনুসরণ করেন সমস্যা নেই, বাট সবার আগে এই দেশটাকে ভালোবাসেন। বুঝেছেন? এতটুকু ভূখণ্ড হলো, এটা আমার মাতৃভূমি, এখানে আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা, এখানে আমার নিঃশ্বাস নেওয়া, এখানে আমার রিজিকের ব্যবস্থা। আগে দেশকে ভালোবাসেন, তারপরে অন্য কিছুকে চিন্তা করেন। একবার চোখ বন্ধ করে চিন্তা করেন ভারত আপনাদের জন্য কতটুকু ভালো করেছে আর কতটুকু খারাপ করেছে। 71-এর যুদ্ধ জানান তো? ওটা নিয়ে যখন আলোচনা করব তখন দেখব যে কতটুকু কি করেছে তারা আমাদের জন্য। সত্যি ইতিহাস বলবো আপনাদের কিছু আমি তখন। এখানে আসি, জাতীয় কবি। জাতীয় কবির দুটো ছবি নিয়েছি এখানে, তার জাতীয় কবিতার ফ্যামিলি সহ। এটা হচ্ছে তার বৃদ্ধকালের ছবি। হ্যাঁ, তো জাতীয় কবি থেকে বেশ কিছু প্রশ্ন আপনাদের আসে। কাজী নজরুল ইসলামকে কত সালে কলকাতা থেকে স্থায়ীভাবে ঢাকায় নিয়ে আসা হয়? 24শে মে 1972 সাল। কখন কবি নজরুলকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়? একই দিনে জাতীয় কবির মর্যাদা তাকে দেওয়া হয়। এরপরে প্রশ্ন আসে যে তাকে নাগরিকত্ব কত সালে দেওয়া হয়? এই যে নাগরিকত্বের ব্যাপারটা খেয়াল করিয়েন, 1976 সালে। আচ্ছা, আমার দেশে নাগরিকত্ব দিতে কি মানে 4 বছর লাগার কথা? বলেন তো, একজন কবি কেনার পর কোনোভাবে 4 বছর লাগার কথা? তারেক রহমান তো যেদিন বাংলাদেশে আসলো তারপরের দিনে ভোটার আইডি কার্ড 48 ঘন্টা তৈরি করে নাগরিক হয়ে গেল, প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ শাসন করতেছে না? তো তাহলে আমার দেশে নাগরিক হতে কি 4 বছর লাগার কথা? কেন ঠিক রবীন্দ্রনাথকে এই নাগরিকত্ব দিতে 4 বছর লাগানো হলো?
এই কেনর কোনো উত্তর নাই। হ্যাঁ, বলছি না, যদি ইতিহাস জানেন পাগল হবেন, বিপ্লবী হবেন, না হলে শেষ। হ্যাঁ, এরকম হবেন। এই কাজী নজরুলের ব্যাপারে আপনারা জানেন কতটুকু অবহেলা হয়েছে? অনেক বেশি। হ্যাঁ, ওই যুগে রবীন্দ্রনাথের যুগে কাজী নজরুল জন্মগ্রহণ করার কারণে কাজী নজরুলের স্বকীয়তাতে হারিয়ে ফেলেছিল। যে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের ছিল, তাই না? ঠাকুর পরিবার, অনেক টাকা পয়সা, জমিদার, বিলেত থেকে লেখাপড়া করেছে, তার কবিতা। আর এই লেটো গানের দলে মাত্র 8 পাস একটা ছেলে কিভাবে কবিতা লিখেছে দেখেছেন? তার কবিতা নিয়ে পিএইচডি করতে হয়। 100 ভাগ চ্যালেঞ্জ। যদি কাজী নজরুলকে, রবীন্দ্রনাথকে যে সুবিধা পেয়েছে তার যদি 20% কাজী নজরুল পাইতো, রবীন্দ্রনাথের 100 গুণ উপরে উঠে যেত কাজী নজরুল। কিন্তু হয়নি, ভাগ্য সহায় হয়নি। এই কাজী নজরুল বাংলাদেশে আসার আকুতি প্রকাশ করেছিল, তাকে নিয়ে আসা হয়েছে, তাকে জাতীয় কবির মর্যাদা দিলেন আপনি, কিন্তু তাকে নাগরিকত্ব কেন 72-এ দিলেন না? এই কেনর কোনো উত্তর নাই। এই কেনর কোনো উত্তর নাই। এই লোকটা কলকাতার বাজার এবং বাংলার বাজারে ব্যাগ নিয়ে ঘুরতো তার পাণ্ডুলিপি বিক্রির জন্য, তার কবিতা বিক্রির জন্য, কিন্তু কেউ কিনতো না। এখানে রবীন্দ্রনাথের একটা প্রত্যক্ষ ছায়া ছিল, তাকে ভ্যালু দেওয়া হতো না। আপনারা এটাও জানেন কাজী নজরুল দিনে 1 বেলা খেতে পারতেন, মাঝে মধ্যে 2 দিন করে না খেয়ে থাকতেন। কত কষ্ট করেছে চিন্তা করেছেন? মাত্র 43 বছর বয়সে বাকশক্তি হারিয়ে ফেলে, কথা বলার ক্ষমতা শেষ। তারপরও তার কবিতা, তার কলম থেমে থাকেনি। 8 পাস একটা মানুষ কিরকম কবিতা লিখেছেন একবার খেয়াল করে দেখেন তো। আল্লাহ তাকে মনে হয় মানে পুরো মেধাটাই ঢেলে দিয়েছিল, তাই না? সেই লোকটা যদি পড়াশোনার সুযোগ পেত, বিলেত থেকে যদি ব্যারিস্টারি পাস করে আসতো, তাহলে কি হতো চিন্তা করেছেন একবার? এই কাজী নজরুলের কবিতা নিয়ে এখনো পিএইচডি করতে গেলে অনেকের দাঁত ভেঙে যায় শব্দের, যে শব্দগুলো ব্যবহার করেছে সেগুলো সম্পর্কে জানতে। এই কাজী নজরুল সে ছিল, বাট দুর্ভাগ্য আমরা তাকে মূল্যায়ন করতে পারি নাই। বাড়িতে বড়লোক যদি থাকে, দেখবেন আপনার বাড়ির আশেপাশে বড়লোক আছে, কেউ গরিব মানুষ, ভুলে ওটা করবেন না। যারা এখানে ধনী আছেন, অনেকে ধনী আছেন, সবার উদ্দেশ্যে বলা, আপনার পার্শ্ববর্তী কে বড় গরিব আছে, তাকে আপনি তার সামনে দিয়ে বড় বড় মাছ নিয়ে যাচ্ছেন, মাংস নিয়ে যাচ্ছেন, আর ক্যালক্যাল করে খাচ্ছেন, আর ভাবতেছেন আপনার সব খাওয়া সুন্দর যৌক্তিক হলো। রমজান মাসে আপনি 50 আইটেম খাচ্ছেন, আর সে 1 আইটেম খাইতে পাচ্ছেন, আপনার কি রোজা হবে? এটা ভাবেন আপনি? অসম্ভব, কখনোই সম্ভব না, হবে না। সো কাজী নজরুলের ক্ষেত্রে সেম কাজটাই, বুঝেছেন কেন হয়েছে? এই লোক এখন গরিব মানুষ, কি হয়েছে? ফলমূল সামনে নিয়ে যান, সে খুব কল্পনা করে আমি যদি ফলটা খাইতে পারতাম। আপনি একটা ফল তাকে দেন নাই, হ্যাঁ, খেয়েছেন। ঈদের সময় 10,000 15,000 টাকা দিয়ে জামা কেনেন, 20,000 দিয়ে জামা কেনেন, 3 পিস কেনেন, শাড়ি কেনেন, হিল কেনেন, পোশাক কেনেন, কিনে ওই গরিব বন্ধুরা বান্ধবীরাকে বলেন আমি এত টাকা দিয়ে কিনেছি, অহংকারে আপনার পা পড়ে না। আপনি ভাবেন যে সেটা আপনার খুব ভালো ফলাফল নিয়ে আসতেছে? অসম্ভব। ওই গরিব বন্ধু বান্ধবীটা আল্লাহর কাছে গোপনে আরজি জানাচ্ছে, আমাকে আল্লাহ কেন গরিব করে পাঠাইলো, নাহলে তো আমার সামনে এটা প্রদর্শন করতে পারতো না। সো ভুলে ওগুলো করিয়েন না। 10,000 দিয়ে জামা কেনার পর গরিব বান্ধবীকে ফোন দিয়েছেন, আমি তো 3 পিস কিনেছি, কত 10,000, সে কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, বাট মনটা গম্ভীর হয়ে গেছে, আল্লাহ কেন আমাকে এই শক্তিটা দিচ্ছে না, তাই না? আল্লাহ কেন আমাকে দেয়নি, আমাকে সে বলে বলে এত টাকা ব্যবহার করতেছে। কখনো কারোর সামনে অহংকার করবেন না, কোনো কিছু নিয়ে না। সো গরিব মানুষ, তার সামনে খাইছেন দাইছেন সবে করছেন, হঠাৎ করে সে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে, কিছুই আর দেখে না, কিছুই শোনে না। আপনি আসছেন বাড়িতে, শুনতেছেন উনি অজ্ঞান, যাও বাজারে গিয়ে কি করো, দামি ফলটা নিয়ে আসো তো, তাকে দেখে আসি। বুঝেছেন তো? দামি ফলটা নিয়ে আসেন, তাকে দেখে আসি। কেন ভাই, দামি ফলটা কি যখন সে জীবদ্দশায় ছিল ওই গরিবটা, তাকে দেওয়া যেত না? আমরা কিন্তু এটাই করি। কেউ অজ্ঞান হয়েছে মানে আপনি ফলমূল নিয়ে তার গিয়ে মানে বিছানায় গিয়ে চায়ের পাশে বসে আছেন, ফল জুস দুনিয়ার সকল নিয়ে বসে আছেন, সে আর খায় না, ঠিক আছে, সে আর খায় না, মুখে দিচ্ছেন, ফেলে দিচ্ছে। ওই লোকটা কিন্তু মনে মনে বলতেছে, ইস, এই ফলের জুসটা যদি আমাকে ভালো থাকতে দিতে, তাহলে হয়তো আরো 2 মাস আমি ভালো থাকতাম, রাইট? মনে মনে বলে। আপনার কি কখনোই খাওয়াটা ভালো হবে? হবে না। সো আমরা হচ্ছে এরকম। কাজী নজরুল আসছে 72-এ বাংলাদেশে, এত কষ্ট, এত তিতিক্ষা, এত ত্যাগ, সে 43 বছর বয়সে তার বাকশক্তি হারিয়ে ফেলেছে। আর 72-এর আগে সে বাকশক্তি, স্মৃতিশক্তি, শ্রবণ শক্তি এবং চোখের জ্যোতিও হারিয়ে ফেলেছে, অর্থাৎ অল্প অল্প দেখে।
তখন যাকে আপনি নিয়ে আসলেন, তখন যদি তাকে বলতেন যে আপনাকে আজ থেকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হলো, খুব বেশি ক্ষতি হতো? হতো না। সে অ্যাটলিস্ট বুক ভরে নিঃশ্বাস নিতে পারত যে আমি আজকে থেকে বাংলাদেশের নাগরিক, মরেও শান্তি পেত। এখন ৭৬-এ সে না শোনে না শোনে কানে, না দেখে চোখে, আর না বলতে পারে মুখে, তাকে গিয়ে আপনি কানে এখন যদি সোরা ফুঁক দিয়ে বলেন যে তোমাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, সে কি শান্তি পাবে? পাবে না। তার সাথে ঠিক এই অবহেলাটা করা হয়েছে স্পষ্টভাবে। কেন তাকে ৭৬-এ নাগরিকত্ব দেওয়া হলো, কেন ৭২-এ দেওয়া হলো না, এই কেন কোনো উত্তর নেই। বুঝেছেন? সো ইতিহাস পড়বেন, পড়ার সাথে সাথে এগুলোও দেখবেন কার সাথে কি ঘটে গেছে, কি হয়েছে। বুঝেছেন? এগুলোও দেখতে হবে। এই ৭৬-এ তাকে নাগরিকত্ব দিয়ে কোনো লাভ হয়নি, কারণ সে ৭৬-এই মারা গেছে। তাকে আর দিয়ে কি হবে? মরার আগে কোরআন শরীফ কখনোই পড়ে নেই, যা সূরা ইয়াসিন ফুঁক দিয়ে কানে ফুঁক দিচ্ছেন, সে কি শুনবে? তার কানটা তো আগে বধির করে দিয়েছে। কি করেছে? বধির করে দিয়েছে। সে আর তখন কিছু শোনে না, ইয়ানাফসি ইয়ানাফসি করে। তার সুখী আর দুঃখী কোনো কিছু শোনার দরকার নেই। যাই হোক, তিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। ইন্তেকাল করেছেন 29 অগাস্ট 1976। না খেয়ে না দিয়ে মারা গেছেন। আর এখন তাকে দিয়ে আমরা, যখন তার জন্ম তারিখ আসে, মৃত্যু তারিখ আসে, তখন আমরা কি করি? তাকে নিয়ে 1000 কোটি টাকা খরচ করি। ঠিক আছে, 1000 কোটি টাকা খরচ করি। ওকে, আমরা এবার আসি জাদুঘর, জাতীয় জাদুঘর। জাতীয় জাদুঘর কত সালে হয়? যেহেতু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে জাতীয় জাদুঘরকে মানে জাতীয় জাদুঘর স্থপতির সাথে সাথে এখানে শেখ হাসিনা এটা উদ্বোধন করেন। এজন্য এই তথ্যটা এত বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রশ্ন আসতে পারে। স্মৃতিসৌধ থেকে আমরা যদি দেখি, সাভারে অবস্থিত। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 16 ডিসেম্বর 1972। স্থপতিকে সৈয়দ মাইনুল হোসেন। প্রচুর পরিমাণ পরীক্ষা আসে। ফলকের সংখ্যা কতটি? 60টি। 60টি ফলকের তাৎপর্যগুলো কি? 52 থেকে 71। কত টাল? 60টি ফলক, 7টা সাল, অর্থাৎ 1952, 54, 56, 62, 66, 69 এবং 71। এই 7টা সালকে কি করা হয়? এখানে মেনশন করা হয়। তো 52, 54, 56, 62, 66, 69, 71 এই 7টা সালকে স্মৃতিসৌধের যে 7টা ফলক আছে, এই 7টা ফলক দ্বারা মূলত বিবেচনা বা বিশ্লেষণ করা হয়। এরপর আর কি আছে? প্রশ্ন চলে আসছে। যাই হোক, প্রশ্নগুলো আর মনে হয় 5-7টা প্রশ্ন আছে, সবাই দয়া করে পড়ে নিয়েন। সবার শেষে যদি আপনাদের কিছু বলার থাকে। ফার্স্ট লেকচার ছিল, জানি না কতটুকু হয়েছে বা কতটুকু আপনারা বুঝেছেন, আই ডোন্ট নো। স্যার নমস্কার, হবিগঞ্জ থেকে। জি ভাই বলেন। স্যার পুরোটা ক্লাস করতে পারি না, আমি একটু বিজি ছিলাম, প্রায় মোটামুটি 40 মিনিট করছি, কিন্তু আচ্ছা আচ্ছা, খুবই দুঃখিত স্যার। না না সমস্যা নেই, আগামী ক্লাস থেকে রেগুলার হন, ঠিক আছে? স্যার রেকর্ডেড দিবেন আজকে এটা? হ্যাঁ, রেকর্ড দিয়ে দেবে। জি স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি ক্লাস কেমন লেগেছে? ভালো লেগেছে নাকি খারাপ, কোনটা? কারো কি ঘুম ধরছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ঘুম ধরছে কারো? অসাধারণ স্যার, অসাধারণ। তার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। পরে যে যেভাবে আমাদের ইতিহাস বলেন, শীতলতম স্থান, ইতিহাসের জগতে চলে যেতে ইচ্ছে হচ্ছে, যে জানতে ইচ্ছে হচ্ছে কেমন তার সবচেয়ে বেশি তার ইতিহাসের কথাগুলো মিউট করে দিচ্ছি, আপনাদের সবার কথা তো শোনা যাচ্ছে না। ওকে, 2 মিনিট সময় আছে। হ্যাঁ, 2 মিনিটের মধ্যে যা বলার বলবেন। হ্যাঁ মেহেদি ভাই বলেন। তার বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে সিলেটের লালখানে, লালখানে, কিন্তু শীতলতম স্থান পড়েছে স্যার কক্সবাজারের শ্রীমঙ্গল। কোনটা সঠিক? নো নো নো, শীতলতম স্থান হচ্ছে সিলেটের লালাখাল, আর উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর। লালপুর আর লালাখাল নিয়ে অনেক তথ্য আছে। হ্যাঁ, সো লালপুর সবচাইতে আর বেশি লালাখাল। বৃষ্টিপাত হয় সিলেটের লালখান, আর হ্যাঁ, সবচাইতে লালাখাল, শীতলতম এটা স্থান লালাখাল সিলেটের বলে, ঠিক আছে, লালাখাল আচ্ছা। বলে। আর এখানে বৃষ্টিপাত বেশি হয় এবং শীতলতম, শীতলতমের সাথে তো বৃষ্টিপাতের সম্পর্ক। সেখানে যে বেশি বৃষ্টি হবে সেখানে কি থাকবে? ঠান্ডা থাকবে, তাই না? সো এই জন্য আর লালাখালটাই কক্সবাজারে কাউন্ট করবেন আপনি। লালাখাল হবে সিলেটের লালাখাল। আর সবচেয়ে উষ্ণতম জায়গা নাম হচ্ছে নাটোরের লালপুর, ঠিক আছে? ওই যে শীতল পানির ঝর্ণা আছে, তাহলে ওইটা হচ্ছে হ্যাঁ, শীতল পানির ঝর্ণা হচ্ছে হিমছড়িতে, ঠিক আছে, কক্সবাজার হিমছড়িতে। ওকে, তারিকুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আজকে যেগুলো বললেন স্যার, মন খারাপ করে দিলেন স্যার। কেন কেন?
স্যার আপনি তো আপনার মতো স্যার আর কি ভারত বিদ্বেষী স্যার। না না আসলে দেশে জন্ম নিয়ে স্যার আসলে কেন যে ভারতের পাশে পড়লাম এটা স্যার আমার খুব খারাপ লাগে স্যার। না না ভারত বিদ্বেষী না, রিয়েলিটি, ইতিহাস যেটা বলে। Reality স্যার, এটাই তো স্যার আসলে বিদ্বেষী কেন, মানে এটা কি হওয়া কি স্যার স্বাভাবিক না স্যার বলেন? এটা স্বাভাবিক বা আপনি বা অস্বাভাবিকভাবে আমি দেখি না, আমি দেখি সবার আগে বাংলাদেশ, ঠিক আছে? সবার সেটাই আগে স্যার, আমার দেশটাকে কাছেও ভালোবাসা, সেটাই স্যার। সবার আগে বাংলাদেশকে ভালোবাসবেন, সে কিন্তু হিন্দু স্যার অনেকে মুসলিম স্যার বৌদ্ধ ইতিহাসটা খ্রিস্টান যাই জানে হোক। না, সঠিক ইতিহাস জানে না। আর স্যার আসলে আহ, মানে এই দেশে থাইকেও যারা আসলে ভারতের দালালি করে তাদেরকে স্যার আমার খুব মানে এটা খারাপ লাগে স্যার। আচ্ছা যাই মানে হোক, সমস্যা নাই, থ্যাংক ইউ তরিকুল ভাই। আর সামনে তো আরো ইতিহাস আছে, আমরা ইতিহাস জানি, যে খারাপ বলুক ভালো বলুক ভালোবাসুক যেটাই করুক, আমি আশা করি সামনের মুক্তিযুদ্ধের ইতিহাস বা ভাষা আন্দোলনের পাঠ যখন তারা পড়বে বা শুনবে, আমি মনে করি অনেকটাই তাদের মধ্যে চেঞ্জ আসবে। ওকে, আলামিন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার? স্যার আপনার, হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার, আমি আজকে প্রথম স্যার ক্লাস করলাম। আচ্ছা আচ্ছা প্রথম ক্লাস, অনেক ভালো লাগলো স্যার। আচ্ছা। তবে স্যার একটু দুঃখের বিষয় স্যার, আমি একটা ছোট একটা জব করি, তো আমার ওই যে সরাসরি অ্যাড হতে পারিনি আমি, মানে একটু দেরি হয়ে গেছে। সমস্যা ওই নেই প্রায় 1 ঘন্টা ক্লাস করেছি। ভাই, রেকর্ড দেখে নিয়েন। হ্যাঁ, যদি সময় পান একান্ত তখন আসবেন, আপনার জীবন জীবিকা আগে, হ্যাঁ, তারপরে জি, এগুলো, ঠিক আছে? জীবন ছোটখাটো জীবিকা, আর কি একটা ওই তো মা ছোট বাপ ছোট নিয়ে। একটা জব দিয়ে তো আপনার জীবিকা নির্বাহ হচ্ছে, তাই না? সো জি ওটাকে জি, প্রায়োরিটি ইনশাআল্লাহ। দেন, তারপর অন্য কিছু, ঠিক আছে? দোয়া করবেন স্যার, স্যার দোয়া করবেন আমি ওকে, যেন আমার বৃদ্ধ মা বাবার পাশে দাঁড়াতে পারি, একটু ভালো একটা ইয়া নিয়ে মাথা, ভেরি গুড মানে আইডিয়া। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই হ্যাঁ। অবশ্যই। পিতামাতার প্রতি যাদের এরকম পজিটিভ থিং আছে, তারা কখনো ব্যাফল হয় না, হ্যাঁ, ব্যর্থ হয় না। শেফালি বলেন। জি স্যার, স্যার আমারও স্যার বাংলাদেশকে নিয়ে জানার অনেক আগ্রহ, এর জন্য আমি অনেকগুলো বই পড়ছি আবার, মানে আচ্ছা আচ্ছা স্যার যেগুলো পড়ছেন না, আমি অনেক সঠিক ইতিহাস জানি, কিন্তু স্যার অনেকে বললে না তর্ক হয়ে যায়, ওরা ওই স্যার বইয়ে যেটা পড়ছে ওইটাই, কিন্তু আচ্ছা। আপডেট অনেকগুলো বই পড়ছি, ওইগুলাতে আবার অনেক নতুন ভাবে জানছি। হ্যাঁ, নতুন ভাবে জানছেন, যেমন জানানোর চেষ্টা করবেন, কেউ বিশ্বাস করুক না করুক, তারপরও আপনার কাজ হচ্ছে নতুনটা তো মানে সঠিকটা জানানো, তাই না? সো জি স্যার, স্যার আমার এটা দেশের প্রতি জানাবেন, অনেক বেশি আগ্রহ। অ্যাটলিস্ট প্রতিবাদ করবেন, ফেসবুকে বলতে পারেন, তাও তো হয় কিছুটা, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাইকে ভালো লেগেছে আমার, সবার রেসপন্স ভালো ছিল, এটা খুব ভালো। ক্লাসের রেসপন্স যত বেশি থাকবে তত ক্লাস ভালো হয়, ঠিক আছে? ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে দ্বিতীয় ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।